স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন লেকচার প্রোগ্রামের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি সেই টপিক রিলেটেড যে ম্যাথ প্রবলেমগুলো হয় সেই ম্যাথ প্রবলেমগুলো সলভ করব। তো আমাদের আজকে প্রথম আলোচনার বিষয়টা হচ্ছে লিফটের ক্ষেত্রে দড়ির টান। মানে কোনো একটা লিফট মনে করো যে স্থির অবস্থায় আছে, তাহলে এই ক্ষেত্রে লিফটের দড়িতে কতটুকু টান প্রযুক্ত হবে। লিফটে মনে করো এ ত্বরণের নিচের দিকে নামতেছে বা লিফটে মনে করো এ ত্বরণের উপরের দিকে উঠতেছে, তো সেই সকল ক্ষেত্রে লিফটের দড়িতে কতটুকু টান প্রযুক্ত হবে এটা আমরা বের করব। তাহলে আমরা একটু হেডিংটা লিখে নিই, লিফটের ক্ষেত্রে দড়ির টান নির্ণয়। লিফটের ক্ষেত্রে দড়ির টান নির্ণয়। তো প্রথমে আমরা দেখব 1 নম্বর ক্ষেত্রটা হচ্ছে লিফট স্থির অবস্থায় থাকলে। লিফট স্থির অবস্থায় থাকলে তাহলে এইটা হচ্ছে লিফটের দড়ি, এই দড়িতে লিফটটা বাঁধা আছে, বেঁধে এইভাবে ঝুলানো আছে। তো এই লিফটের যে ওজন, মানে লিফটের মধ্যে মানুষ লোকজন সহ লিফটের টোটাল যে ওজন, সেই ওজন ক্রিয়া করতেছে খাড়া নিচের দিকে, এটা হচ্ছে এমজি। এর উপরে আরেকটা বল আছে, সেটা হচ্ছে এই সুতার টান বল। তো এটা কাজ করতেছে হচ্ছে ঝুলন বিন্দুর দিকে, মানে উপরের দিকে, এটা হচ্ছে সুতার টান বল, যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করলাম। এখন স্থির অবস্থায় আছে, তার মানে লিফটটা নিচের দিকেও যাচ্ছে না, উপরের দিকেও যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই সুতাতে অনুভূত টান টি ইকুয়াল টু হচ্ছে এমজি। তাহলে এই ক্ষেত্রে টি এটা ইকুয়াল টু হচ্ছে এমজি, মানে লিফটের যে দড়ি, এই দড়িতে কতটুকু টান প্রযুক্ত হবে, এই লিফটের ওজন মানে লোকজন সহ লিফটের যে টোটাল ওজন, সেই ওজনের সমান টানটাই প্রযুক্ত হবে। এবার তুমি দেখো এই লিফটটা যদি এ ত্বরণের নিচের দিকে নামতে থাকে, তাহলে ঘটনাটা কি ঘটবে। তুমি প্রথমে ব্যাপারটা এইভাবে চিন্তা করো, একটা ভারী মনে করো ইটকে তুমি দড়ি দিয়ে বেঁধে রাখছো। এখন যখন বেঁধে রাখছো স্থির অবস্থায় আছে, তখন দড়ির টান ইটের ওজন, মানে টি ইকুয়াল টু এমজি সেম। এখন যদি হয় যে এইটাকে তুমি মনে করো একটা ত্বরণ নিয়ে উপরের দিকে টেনে তুলতেছো, তো ত্বরণ নিয়ে উপরের দিকে টেনে তুলতে গেলে ওই দড়িতে টান বেশি প্রযুক্ত হয় না কম প্রযুক্ত, একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো তো। ঝুলানো আছে, এভাবে ঝুলানো আছে, আমি যদি এভাবে টান দিয়ে উপরের দিকে নিতে চাই, উপরের দিকে একটা ত্বরণ দিয়ে নিতে চাই, তাহলে কিন্তু দড়িতে আরো বেশি টান প্রযুক্ত হয়, অনেক সময় দড়ি ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে উপরের দিকে নিতে গেলে টান কিন্তু বেশি প্রযুক্ত হবে। কিন্তু যদি আমি মনে করি নিচের দিকে নামাবো, তাহলে সেই ক্ষেত্রে নিচের দিকে নামাইতে গেলে কিন্তু দড়িতে টান কম প্রযুক্ত হবে। তাহলে নিচের দিকে একটা ত্বরণ দিয়ে নামালে দড়িতে টান কম, কিন্তু উপরের দিকে ত্বরণ দিয়ে টানলে দড়িতে টান বেশি। এই কারণে কোনো একটা ভারী বস্তুকে আমি যদি ঝুলাই রাখি, তো মনে করো উপরের দিকে টান দিতে গেলে অনেক সময় দড়িটা ছিঁড়ে যায়। এবং মনে করি যখন ছিঁড়ে যাবে ভাব এরকম যদি মনে হয়, তখন কিন্তু আমরা তাড়াতাড়ি এভাবে নিচের দিকে নামাই। বুঝতে পারছো? প্র্যাকটিক্যালি একটু চিন্তা করো ব্যাপারটা। তাহলে এটা দেখলাম হচ্ছে স্থির অবস্থার ক্ষেত্রে, তাহলে উপরের দিকে টানলে টানটা বেশি হবে, দেখি টানটা বেশি হয় কিনা। তাহলে 2 নম্বরটা হচ্ছে এ ত্বরণে ঊর্ধ্বগামী হলে। লিফট এ ত্বরণে ঊর্ধ্বগামী হলে, তো এইটা হচ্ছে লিফট। তাহলে লিফটের ক্ষেত্রে কয়টা বল কাজ করতেছে এটা আমরা দেখি। একটা হচ্ছে দড়ির টান, এটা হচ্ছে ঝুলন বিন্দুর দিকে অর্থাৎ উপরের দিকে, আর একটা হচ্ছে ওজন, সেটা কাজ করতেছে খাড়া নিচের দিকে। তাহলে এই দুইটা বল কাজ করতেছে। এখন এ ত্বরণে ঊর্ধ্বগামী, তার মানে এর উপরে ত্বরণ প্রযুক্ত হচ্ছে উপরের দিকে উঠতেছে। তাহলে আমরা নিউটনের ল খাটাই করব। কয়টা বল এই বস্তুর উপরে? 2টা বল, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে এমজি। তাহলে 2টা বলের লব্ধি, এই বলটাই এর উপরে প্রযুক্ত হবে, আর এই লব্ধি বলের জন্য ত্বরণ, সেটা কোন দিকে? উপরের দিকে। তাহলে যেহেতু উপরের দিকে, তাহলে আমরা ধরে নিব উপরের দিকে যে বলটা আছে সেটা বড়। তাহলে উপরের দিকে কে আছে? টি। তাহলে টি মাইনাস নিচের দিকেরটা এমজি ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে অতএব টান, এই সুতায় অনুভূত টান, এই টান এটা হবে এম জি প্লাস এম এ। একবারে লিখি, এম কমন নিয়ে জি প্লাস এ। তাহলে টানের পরিমাণটা দেখো এবার বেশি, অলরেডি ওজন এমজি তো ছিল, তার সাথে আবার এই ত্বরণ দিয়ে টানার জন্য আরো একটা বল এসে যোগ হচ্ছে, অর্থাৎ এমজি প্লাস এম এ, মানে এবার সুতাতে বা দড়িতে টানটা কিন্তু বেশি প্রযুক্ত হচ্ছে। তাহলে এই ব্যাপারটা আমরা দেখলাম, বুঝতে পারলাম, সূত্র দিয়ে খাটাই কিন্তু আমরা সূত্রটাও নিয়ে আসছি যে দড়ি কতটুকু টান খাবে। এবার দেখতেছি টান বেশি খাচ্ছে। এবার আসো 3 নম্বর ক্ষেত্রটা, এটা হচ্ছে এ ত্বরণে নিম্নগামী হলে। নিম্নগামী হলে লিফট এবার নিচের দিকে নামতেছে একটা ত্বরণ নিয়ে, তো এটা হচ্ছে লিফট। দেখি এর উপরে কতগুলো বল, একটা হচ্ছে দড়ির টান, সেটা হচ্ছে উপরের দিকে, আর একটা হচ্ছে নিচের দিকে এর ওজন, টোটাল ওজন আর কি, লোকজন সহ লিফটের টোটাল ওজন। এখন এ ত্বরণের নিম্নগামী নিচের দিকে নামতেছে, তাহলে 2টা বল কাজ করতেছে। তাহলে এই 2টা বলের মধ্যে কোন বলটা বেশি ধরে নিব, এবার কোন বলটা বড় ধরে নিব? এমজি, কারণ নিচের দিকে নামতেছে। তাহলে এবার ব্যাপারটা হবে এমজি মাইনাস টি ইকুয়াল টু হচ্ছে এম এ। তো দেন টি ইকুয়াল টু এবার হবে এমজি মাইনাস এম। তাহলে এমজি দেখো আগে ওজন ছিল, টি ইকুয়াল টু এমজি ছিল, এবার এমজি থেকে এবার কিছু বাদ চলে যাচ্ছে, এম এ বাদ চলে যাচ্ছে। তাহলে অতএব টি ইকুয়াল টু এম, একবারে লিখি জি মাইনাস এ। তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ এই ধরনের নিচের দিকে নামতে থাকলে দড়িতে অনুভূত টানটা এটা কম মনে হবে, ওজনের চেয়ে কম মনে হবে, এবং টানের সূত্রটা হচ্ছে এইটা। তো এইভাবে আমরা টান জিনিসটাকে বের করতে পারি, লিফটের দড়িতে কতটুকু টান প্রযুক্ত হবে এটাকে আমরা বের করতে পারি। যদি এমন হইতো, যদি আমাদের বলতো যে লিফটটা সমবেগে উপরে উঠতেছে বা সমবেগে নিচের দিকে নামতেছে,
তাহলে সমবেগে মানে কি, কোনো ত্বরণ নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা এর মান বসাইতাম 0, তাহলে এর মান বসাইলে টি ইকুয়াল টু হইতো mg। এই ক্ষেত্রে যদি আমরা এর মানটা 0 বসাইতাম দেন তাও হইতো টি ইকুয়াল টু mg। তাহলে আমরা এই যে মানে প্রথমে যেটা করছি 1 নম্বর ক্ষেত্রটা, এটাতে আমরা লিখছিলাম লিফট স্থির থাকলে, স্থির অবস্থায় থাকলে। তো এখানে কিন্তু আমরা অথবা দিয়ে লিখতে পারি সমবেগে চললে, সমবেগে চললে মানে স্থির অবস্থায় থাকুক বা সমবেগে চলুক, টি ইকুয়াল টু এই ক্ষেত্রে mg হবে। তো এই ব্যাপারটা আমরা লিফটের ক্ষেত্রে টান দিয়ে বুঝলাম। এবার আমরা লিফটের মধ্যে যদি কোনো একজন লোক থাকে সে কতটুকু ওজন অনুভব করবে এই জিনিসটা আমরা কিভাবে বের করব। দেখো একই ক্ষেত্র, লিফটের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি থাকে, লিফট যদি স্থির অবস্থায় থাকে বা সমবেগে চলে, তাহলে এই লোকটা তার ওজনের সমপরিমাণ বলটাই আসলে অনুভব করবে। মানে সে, আমি তাকে জিজ্ঞেস করলাম সে কতটুকু ওজন অনুভব করবে, mg পরিমাণ ওজন অনুভব করবে। কিন্তু যদি লিফটটা এ ত্বরণে উপরের দিকে ওঠে তাহলে তার ওজন হবে mg প্লাস ma। যদি লিফট উপরের দিকে ওঠে তাহলে আমরা কিন্তু আপাত ওজনটা একটু বেশি অনুভব করি, মানে আমাদের মনে হয় একটু ওজন বেড়ে গেছে লিফট যখন উপরের দিকে ওঠে। আর লিফট যখন নিচের দিকে নামতেছে তখন আমরা একটু ওজনটাকে কম মনে করি, তো তখন হয় mg মাইনাস a। তো ব্যাপারটা হচ্ছে কি, মানে এইভাবে তো আমরা বুঝতে পারি। এখন আমরা একটু দেখতে চাই যে ঘটনাটা আসলে কিভাবে ঘটে, আর একটু ফিল করতে চাই। তাহলে এবার আমরা হচ্ছে লিফটের মধ্যে লোকজন একে দেখবো যে এই লোকটা কতটুকু ওজন অনুভব করতেছে, লোকের আপাত ওজন কত। তাহলে আমরা ব্যাপারগুলো এই যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 মানে এখানে যে লিখছি আর কি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ক্ষেত্র, এই ক্ষেত্রগুলোকে সেম রাখি, জাস্ট চিত্রগুলোকে একটু আলাদা করে আঁকি। তো এইটা হচ্ছে লিফট, এই লিফটের মধ্যে এই লোকটা আছে। এখন আমি দেখবো এই লোকটা কতটুকু ওজন অনুভব করতেছে যখন লিফটটা স্থির অবস্থায় আছে বা সমবেগে চলতেছে। তাহলে দেখো স্থির অবস্থায় থাকলে এই লোকটার ওজন ক্রিয়া করতেছে mg, সেটা হচ্ছে নিচের দিকে। এখন আমরা যে বলি না যে কতটুকু ওজন অনুভব করবে, মানে তুমি কতটুকু ওজন টের পাবা, এইটা আসলে mg না কিন্তু। মানে আমি যদি বলি ওজন হচ্ছে mg, এই কথাটা কিন্তু একটু ভুল, মানে আংশিক সত্য কথা। আসলে ওজন ইকুয়াল টু mg না, ওজন ইকুয়াল টু আমি কতটুকু প্রতিক্রিয়া বল টের পাইতেছি সেইটা। একটা উদাহরণ দিয়ে বলি, ব্যাপারটা ক্লিয়ার হবে। তুমি মনে করো 10 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়লা, লাফ দিয়ে শূন্যে আসো। আমি এখন তোমাকে বললাম তোমার ওজন কত, তাহলে তোমার ওজন কিন্তু তখন 0। কারণ কি, তোমার mg আছে, বাট তুমি কিন্তু তোমার ওজনের বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল পাইতেছো না। আর প্রতিক্রিয়া বল যখন তুমি পাচ্ছ না তখন তোমার ওজনটা, আপাত ওজনটা সেটা হবে হচ্ছে 0। তাহলে 10 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়লে দেখো তুমি শূন্যে আসো, তাহলে ওজনের বিপরীত দিকে একটা ধাক্কা প্রতিক্রিয়া বল কিন্তু শূন্যে নাই, মানে কোনো তল নাই যে তলটা তোমাকে প্রতিক্রিয়া দিয়ে বুঝাই দিবে যে তোমার একটা ওজন আছে। তাহলে যখন তুমি প্রতিক্রিয়া পাচ্ছ না তখন তোমার কাছে তোমার মনে হবে যে তোমার কোনো ওজন নেই, দেন ওজনটা 0। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি, এখানে কিন্তু এমসিকিউতে আসে যে 10 তলা বিল্ডিং থেকে লাফ দেওয়ার পরে ওজন কত, তো ওজন কিন্তু 0। বুঝতে পারছো ব্যাপারটা, জিনিসটা খেয়াল রাখবা। তাহলে ওজন আসলে প্রতিক্রিয়া বল, কতটুকু প্রতিক্রিয়া পাইতেছে সেটাই হচ্ছে ওজন। তো যদি স্থির অবস্থায় থাকে, এটা হচ্ছে স্থির, কোনো বেগ টেগ নাই, তাহলে এ বল দিচ্ছে নিচের দিকে mg, তাহলে এই তল ওজনের এই যে mg এর সমপরিমাণ একটা প্রতিক্রিয়া বল দিবে, আর এই প্রতিক্রিয়া বলটাই হচ্ছে এর কাছে মনে হওয়া ওজন, আপাত ওজন। তাহলে দেখো এই যে আপাত ওজন আর ইকুয়াল টু এই ক্ষেত্রে হচ্ছে mg, আর ইকুয়াল টু mg। যদি এবার এই লিফটটা এ ত্বরণে ঊর্ধ্বগামী হইতো দেন ঘটনাটা কি হইতো, তাহলে আমরা একটু চিত্র আঁকি। এইটা হচ্ছে লিফটটা, এই লোকটা লিফটের মধ্যে আছে। এখন দেখো তার যে বলটা নিচের দিকে ক্রিয়ারত যে বলটা সেইটা হচ্ছে mg। এখন সে কতটুকু ওজন টের পাবে, তার কাছে মনে হওয়া ওজন কত, সেইটা হচ্ছে প্রতিক্রিয়া আর। এখন এই প্রতিক্রিয়া আর এর মানটা আমরা বের করবো যখন এই লিফটটা এ ত্বরণে উপরের দিকে উঠতেছে। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো, দেখো আমি এভাবে বুঝাই। এটা মনে করো যে আমার হাতটা, এই হাতের উপর এই হাত যখন চাপ দিবে, এই যে mg বল দিচ্ছে, তখন এই হাত আমাকে প্রতিক্রিয়া দিয়ে বুঝাই দিচ্ছে যে আমার একটা ওজন আছে। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয়, দেখো ব্যাপারটা এরকম হয়, এরকম চাপ দিতে যাচ্ছে আর এ আবার দ্রুত এসে বুঝাই দিচ্ছে যে ওর ওজন আছে, তাহলে ব্যাপারটা দেখো তো বেশি না, এই যে চাপ দিতে যাচ্ছে কিন্তু এ আবার একটা ত্বরণ নিয়ে উপরের দিকে উঠে আসতেছে, তাহলে এবার চাপটা দেখো তারও বেশি খাচ্ছে না, চাপটা আরো বেশি খাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আপাত ওজনটা বেশি মনে হবে। তো সেই আপাত ওজনটা কত, আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হবে mg প্লাস ma, মানে আর ইকুয়াল টু mg প্লাস a। ঠিক আগের ক্ষেত্রটা, আগে ছিল t ইকুয়াল টু mg প্লাস a, এখন আর ইকুয়াল টু mg প্লাস a। বুঝতে পারছো ব্যাপারটা? তো তুমি চাইলে কিন্তু নিউটনের ল দিয়েও করতে পারো। এবার এ ত্বরণের নিম্নগামী হলে ঘটনা কি ঘটবে, তাহলে এ ত্বরণের নিম্নগামী, এটা হচ্ছে লিফট, লিফটের মধ্যে এই যে এই লোকটা আছে, এবার লিফটটা নিচের দিকে যাচ্ছে, তাহলে লোকটার ক্রিয়ারত যে বলটা নিচের দিকে সেটা হচ্ছে mg, আর তল তাকে ধাক্কা দিচ্ছে, প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটা উপরের দিকে, এটা হচ্ছে আর। এবার আমরা দেখবো যে এ ত্বরণের নিম্নগামী হলে এই আর এর মানটা, প্রতিক্রিয়া বলের মানটা, তার অনুভূত ওজনটা এইটা কত হয়। তাহলে দেখো আগের যে উদাহরণের কথা বলছিলাম, প্রথম ক্ষেত্রে এই যে স্থির অবস্থায় ছিল, লিফটের মেঝেটা স্থির অবস্থায় ছিল, এই যে এই লোকটা ওজন বল দিচ্ছে mg, তাহলে প্রতিক্রিয়া আর ইকুয়াল টু mg। এই ক্ষেত্রে কি ঘটনা ঘটছিল,
এই যে এ চাপ দিতে যাচ্ছে, এমজি বলে চাপ দিতে যাচ্ছে, কিন্তু এ আবার এ ত্বরণের উপরের দিকে চলে আসতেছে, তাহলে চাপ এবার বেশি প্রযুক্ত হচ্ছে, তলের প্রতিক্রিয়া বলটা এবার বেশি। তো সেই ক্ষেত্রে হয়েছিল আর ইকুয়াল টু এমজি প্লাস এ। এইবার ঘটনাটা কি ঘটতেছে, এবার হচ্ছে এই যে চাপ দিতে যাচ্ছে, এমজি বলে চাপ দিতে যাচ্ছে, কিন্তু এ আবার একটা ত্বরণ নিয়ে নিচের দিকে দৌড় দিচ্ছে, এ আবার একটা ত্বরণ নিয়ে নিচের দিকে জোর দিচ্ছে। তাহলে এ এমজি বলে চাপ দিতে যাচ্ছে, এ একটা ত্বরণ নিয়ে আবার নিচের দিকে লাফ দিচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে দেখো চাপ দিতে গেলেই এবার সরে যাচ্ছে, তাহলে চাপটা এবার কম প্রযুক্ত হবে, তাহলে প্রতিক্রিয়া বলটা এবার কম পাবে। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে এম জি মাইনাস এম এ। তাহলে আর এইটা হবে এম জি মাইনাস এ, মানে এম জি তা থেকে আবার বাদ হচ্ছে এম এ। তাহলে এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বল হচ্ছে এটা। আচ্ছা বলো তো, লিফট যদি জি ত্বরণে নিচের দিকে যায়, এই লিফট এ ত্বরণে না হয়ে জি ত্বরণে যদি নিচের দিকে যায়, মানে এর মান যদি জি হয়, তাহলে সেক্ষেত্রে ঘটনা কি হবে? সেই ক্ষেত্রে ম্যাথমেটিক্যালি করি, জি মাইনাস এ, এর মান যদি জি হয় তাহলে জি মাইনাস বি, জিরো। তাহলে আর প্রতিক্রিয়া বলটা হচ্ছে শূন্য। তাহলে এর ক্ষেত্রে আপাত ওজনটা সে কতটুকু ওজন ফিল করতো? জিরো ওজন ফিল করতো, তার মনে হইতো যে তার কোনো ওজন নেই। তো ব্যাপারটা কেন হইতো, তুমি দেখো এই যে তুমি যে চাপটা দিতে যাচ্ছ এম জি, অর্থাৎ তোমার নিচের দিকে যে ত্বরণটা সেটা হচ্ছে জি ত্বরণ, এ আবার জি ত্বরণের নিচের দিকে চলে যাচ্ছে। তার মানে তুমি যখন এর উপরে দাঁড়াইতে যাচ্ছ, ও আবার তখন সরে যাচ্ছে, দাঁড়াইতে যাচ্ছে সরে যাচ্ছে। তার মানে আলটিমেটলি তুমি কোনো প্রতিক্রিয়াটা পাইতেছো না। যে ত্বরণে ওকে চাপ দিতে যাচ্ছে, ও সেই ত্বরণে আবার নিচের দিকে দৌড় দিচ্ছে। তাহলে আলটিমেটলি এই প্রতিক্রিয়া বলের মান আর থাকতেছে না। তাহলে প্রতিক্রিয়া বল না থাকলে তুমি আর তোমার আপাত ওজনটা ফিল করবে না, তো তখন আপাত ওজনটা হয়ে যাবে হচ্ছে শূন্য। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা যদি এমন হয়, ঘটনাটা যদি এমন হয় যে এই যে ত্বরণটা, এই ত্বরণটা যদি জি এর মানের চেয়ে বেশি হয়, মনে করো নিচের দিকে ত্বরণ কিন্তু সেটা জি এর মানের চেয়ে বেশি, তাহলে ব্যাপারটা কি হবে? তাহলে ব্যাপারটা হবে তুমি লিফটের মেঝেতে গিয়ে, মানে ছাদে আর কি, সিলিং এ গিয়ে ধাক্কা খাবা, তোমার মাথা গিয়ে টাক খাবে ওকে। বুঝতে পারছো? কারণ তুমি চাপ দিতে যাচ্ছিলা, কিন্তু লিফট তোমার চেয়ে, তুমি যে ত্বরণের নিচের দিকে যাচ্ছিলা, তোমার চেয়ে আরো বেশি ত্বরণ উপরের দিকে উঠতেছে, তাহলে তোমাকে নিয়ে মনে করো যে সিলিং এ গিয়ে ধাক্কা দিবে, তুমি মাথায় মনে করো টাক খাবা। বুঝতে পারছো ব্যাপারটা? তো এই জিনিসগুলো একটু ফিল করে বোঝার ট্রাই করো। তো এখন আমরা এখান থেকে ম্যাথ প্রবলেমগুলো সলভ করব। তো এই জিনিসগুলো যদি বুঝতে পারি, ম্যাথ করা কোনো ব্যাপার না। তো ম্যাথ প্রবলেমগুলো দেখো, আমি গতিবিদ্যা অধ্যায় লিফটের একটা ম্যাথ করাইছিলাম। ম্যাথটা ছিল এরকম যে লিফটের মেঝে থেকে 2 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হলো, ওই বস্তুটা কতক্ষণ পর ভূমিতে গিয়ে পড়বে, যখন লিফট একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে নিচের দিকে যাবে, একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে। এরকম দুইটা ম্যাথ আমি করাইছিলাম। তো এই ম্যাথটা এখানে আর করাবো না। তো এখানে দেখো যে দুইজন পর্যবেক্ষকের সাপেক্ষে আমি করা দিয়েছিলাম, একজন হচ্ছে লিফটের মধ্যে আছে, আরেকজন হচ্ছে লিফটের বাইরে আছে। তো আমরা যদি লিফটের মধ্যে কোনো পর্যবেক্ষক ধরে কাজ করি, তাহলে আমরা লিফটের আপাত যে ত্বরণটা, লিফটের মধ্যে যে ত্বরণটা, কার্যকর ত্বরণটা, ওটা নিয়ে কাজ করব। তো আমরা সহজ জিনিস এভাবে মাথায় রাখবো, লিফট যদি এ ত্বরণে ঊর্ধ্বগামী হয়, তাহলে কার্যকর ত্বরণ, লিফটের যে ম্যাথগুলা করব সব জায়গায় কার্যকর ত্বরণ বসাবো জি প্লাসে। লিফট যদি এ ত্বরণে নিম্নগামী হয়, দেন যে কার্যকর ত্বরণ, যেই মানটা বসাবো হচ্ছে জি মাইনাস, এটা বসাই আমরা হিসাব করবো। মানে আমরা জিও বসাবো না, এও বসাবো না, আমরা বসাবো জি প্লাসে, আমরা বসাবো জি মাইনাসে, বসাই আমরা হিসাব করব। তো আমরা এইখানে অন্যরকম একটা ম্যাথ প্রবলেম সলভ করি, খুবই সহজ একটা ম্যাথ প্রবলেম, যা শেখার জন্য আমরা একটু সলভ করব। আর তোমরা কিন্তু অবশ্যই এই লিফটের ম্যাথটা করবা। লিফটের আমি গতিবিদ্যায় যে ম্যাথটা করাছিলাম, এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন টেস্টের জন্য, মানে আসার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে ম্যাথগুলো আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু সেই ম্যাথগুলো করতে হবে। আর যে ম্যাথগুলো আননেসেসারি, সেগুলো কিন্তু আমি বলেই দিই যে এই জিনিসগুলো আননেসেসারি, দেখলে দেখতে পারো, না হলে দরকার নেই। তো দেখো এই প্রবলেমটা আমাদের বলতেছে এরকম একটা লিফট আছে, এই লিফটের মধ্যে দুইটা বস্তু আছে। এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটা হচ্ছে বি বস্তু, বি ব্লক, আর এর উপরে একটা এ ব্লক রাখা আছে। তো এ ব্লকের ভর বলে দিছে এম এ, এটা ইকুয়াল টু হচ্ছে 0.5 কেজি, বি এর ভর বলে দেওয়া নেই। আর এই যে লিফটটা, এই লিফটটা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিম্নগামী, নিম্নগামী। তো আমি চিত্র এঁকে দিচ্ছি, আর ক্ষেত্রগুলো বোঝাই দিচ্ছি। তো বলতেছে এ ব্লকটি, এ বস্তুটি বি এর উপর কি পরিমাণ বল দিবে, কি পরিমাণ বল দিবে, মানে কি পরিমাণ বলে চাপ দিবে। বি এর ঘাড়ে এ আছে, তাহলে অবভিয়াসলি তোমার ঘাড়ে যদি কেউ বসে থাকে, তাহলে সে কিন্তু তোমার উপরে একটা চাপ দিবে, মানে তোমার উপরে একটা বল প্রয়োগ করবে। তো এটা আমাদের বের করতে বলছে এ বি এর উপরে কতটুকু বল প্রয়োগ করতেছে। তো লিফটটা হচ্ছে এ ত্বরণে, মানে এর মান 3, এই এ ত্বরণে নিম্নগামী। তাহলে আমরা দেখো খুব সহজে কিন্তু বের করতে পারি, যেহেতু আমাদের সূত্র জানা আছে যে কত ত্বরণে চাপ দিচ্ছে এম, যেহেতু নিচের দিকে জি মাইনাসে, বের হয়ে গেল। সূত্র খাটায় আমরা কিন্তু সহজে ভাবে করতে পারি। যদি একটু বুঝতে চাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো বি এর উপর এ আছে, তাহলে বি এর উপরে এ চাপ দিচ্ছে, যদি স্থির অবস্থায় থাকতো তাহলে এমজি বলে চাপ দিত, তাহলে চাপটা বা প্রতিক্রিয়াটা এটা আর ইকুয়াল টু হইতো এমজি, যে এমজি বলে চাপ দিত। কিন্তু এবার ব্যাপারটা কি হচ্ছে, নিচের দিকে নামতেছে, তাহলে বি আছে, এই যে বি এখানে আছে,
এ তার উপরে চাপ দিবে, তাহলে এমজি বলে চাপ দিতে যাচ্ছে, তখন দেখতেছে এটা আবার এ ত্বরণ নিয়ে নিচের দিকে চলে যাচ্ছে, তাহলে চাপ দিতে গিয়ে আবার এ ত্বরণ নিয়ে নিচের দিকে চলে যাচ্ছে, তাহলে চাপ কম হবে না বেশি হবে? কম হবে। তো সেটা কত হবে? সেটা হবে হচ্ছে mg মাইনাস ma। ঠিক আছে, এই যে চাপ বলটা বা আর, এটা হচ্ছে mg মাইনাস ma। তো m কমন নিয়ে g মাইনাস a হিসাব নিকাশ করবো। এবার m এর মানটা, এই m এর মানটা কিন্তু যে বস্তুটা চাপ প্রয়োগ করতেছে তার ভর, তো a এর ভর এটা আমাদের বলে দেওয়া আছে 0.5, 0.5 9.8 মাইনাস 3 হিসাব নিকাশ করে বলের মানটা বের করবা। তো এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ, জাস্ট আর কি মানে তোমরা এই ব্যাপারটা বুঝলা কিনা, আমি থিওরিতে যেটা বুঝাইলাম এটা বুঝলা কিনা তার জন্য এই ম্যাথটা দেওয়া। তো আশা করি এই টাইপের ম্যাথ আসলে, লিফটের এই টাইপের যে কোনো প্রবলেম আসলে তোমরা এখন সলভ করতে পারবা। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখব। এটা হচ্ছে তোমাদের এই সিলেবাসে মানে নতুন অ্যাড করা হয়েছিল, আগে ছিল না, 13-14 সালে ছিল না, নতুন অ্যাড করা হয়েছিল। সেটা হচ্ছে সংঘর্ষ। তো সংঘর্ষকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা একটু লিখে নিই, সংঘর্ষ এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, এক স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ বা ইনইলাস্টিক কলিশন। অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? যে সকল সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি দুটাই সংরক্ষণশীল হয় সেই সকল সংঘর্ষকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যে সকল সংঘর্ষে ভরবেগ সংরক্ষণশীল হয় বাট গতিশক্তি সংরক্ষণশীল হয় না সেই সকল সংঘর্ষকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। ফিজিক্সের ক্ষেত্রে যে ধরনের সংঘর্ষ হোক না কেন, ভরবেগকে অবশ্যই সংরক্ষণশীল হতে হবে। আদি ভরবেগের সমষ্টি এবং ধাক্কাধাক্কি বা সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি সর্বদাই সমান থাকবে। মানে ফিজিক্সে এমন কোনো ক্ষেত্র হবে না যেখানে ভরবেগ অসংরক্ষণশীল। কিন্তু গতিশক্তি যে সর্বদাই সংরক্ষণশীল হবে এমন কোনো ধ্রুব সত্যি কথা কিন্তু নাই। গতি সংরক্ষণশীল হতেও পারে, গতিশক্তি সংরক্ষণশীল হতেও পারে, আবার গতিশক্তি সংরক্ষণশীল নাও হতে পারে। যদি দেখা যায় গতিশক্তি সংরক্ষণশীল হয়ে গেছে তাহলে সেই সংঘর্ষ হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি দেখা যায় যে গতিশক্তি সংরক্ষণশীল হয় নাই তাহলে সেই সংঘর্ষটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। অনেকে এটার সাথে শক্তির সংরক্ষণশীলতা মিলাই ফেলো। এটা দেখো, আমি কিন্তু শক্তির সংরক্ষণশীলতা বলি নাই, শক্তি সর্বদাই সংরক্ষণশীল, বাট এখানে কিন্তু বলা হয়েছে গতি শক্তি। শক্তি সংরক্ষণশীল হচ্ছে, বাট এখানে বলা হয়েছে গতি শক্তি সংরক্ষণের কথা। শক্তি কিন্তু সর্বদাই সংরক্ষণশীল হবে, যে কোনো ক্ষেত্রে সর্বদাই সংরক্ষণশীল হবে, কিন্তু গতি শক্তি সংরক্ষণ হতেও পারে নাও পারে। যদি সংরক্ষণ হয় দেন স্থিতিস্থাপক, আর যদি সংরক্ষণ না হয় দেন অস্থিতিস্থাপক। তাহলে আমরা একটু সংজ্ঞাটা খেলে লিখে নিই যে ভরবেগ সংরক্ষণশীল, সংরক্ষণশীল সাথে সাথে গতিশক্তিও সংরক্ষণশীল, গতিশক্তি সংরক্ষণশীল। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষণশীল, সংরক্ষণশীল কিন্তু গতিশক্তি অসংরক্ষণশীল, গতিশক্তি অসংরক্ষণশীল। মানে সংঘর্ষের আগে দুইটা বস্তুর গতিশক্তি আর সংঘর্ষের পরে বস্তুর গতিশক্তি তুমি যদি যোগ করো তাহলে সমান পাবে না, দেখবা যে কম বেশি হয়ে গেছে। মানে এই ক্ষেত্রে আসলে শক্তির লস হয়। তাহলে আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা কিন্তু কিছু দেখবো না। আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ক্যালকুলেশন ইন্টারমিডিয়েট সিলেবাসে করবো না, আমরা আলোচনা করবো হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে। তো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কিভাবে ভরবেগের সংরক্ষণশীলতা প্রযোজ্য হয় এবং গতিশক্তির সংরক্ষণশীলতা প্রযোজ্য হয় জিনিসটা দেখে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পরে বস্তু দুইটার বেগ কত হবে, মানে সংঘর্ষের পরে বস্তুর বেগ v1, সংঘর্ষের পরে বস্তুর বেগ v2, এইটা আমরা বের করবো। মানে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হলো, তাহলে সংঘর্ষের পরে যে শেষ বেগটা v1 v2 কত হবে এটা আমরা একটু বের করতে চাই। তো বইতে অনেক বড় ক্যালকুলেশন আছে, তো আমরা এত বড় ক্যালকুলেশনের দিকে যাব না, আমরা খুব সহজে শর্টকাটে একটু দেখতে চাই ব্যাপারটা আসলে কি ঘটে। তো এটা হচ্ছে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, এটা হচ্ছে একটা বস্তু যার ভর হচ্ছে m1, আদি বেগ হচ্ছে u1। এই একমাত্রিক তলে মানে একটা নির্দিষ্ট সরল রৈখিক রাস্তায় আর একটা বস্তু চলতেছে যার ভর হচ্ছে m2 এবং যার আদি বেগ সেটা হচ্ছে u2। এবার আমি এখানে মেনশন করে দিচ্ছি যে u2 গ্রেটার দেন u1। তাহলে u2 যদি u1 এর চেয়ে বড় হয় তাহলে কিন্তু এই বস্তুটা m1 ভরের বস্তুটা একটু পরে গিয়ে m2 ভরের বস্তুকে ধাক্কা দিবে। তাহলে এই যে ধাক্কা লাগলো মানে সংঘর্ষ ঘটলো, এরপরে বস্তু দুইটা আলাদা আলাদা বেগ নিয়ে সংঘর্ষের পরে আলাদা আলাদা বেগ নিয়ে চলতে থাকলো। তাহলে m2 ভরের বস্তুটার বেগ হলো হচ্ছে v2 আর m1 ভরের বস্তুটার বেগ হলো হচ্ছে v1। তাহলে আমরা সংঘর্ষের পরে এই বেগ v1 এবং v2 এটা বের করতে চাই। দেখো ওই যে আদি এবং শেষের ব্যাপারটা বলছিলাম যে সংঘর্ষের পরের ঘটনা হচ্ছে শেষ বেগ এবং সংঘর্ষের পর আগে যেটা সেটা হচ্ছে আদি বেগ। এখানে হচ্ছে u1 u2 আদি বেগ। তো এবার আমরা দেখো লিখবো যে স্থিতিস্থাপক
সংঘর্ষের ক্ষেত্রে যেহেতু ভরবেগ সংরক্ষিত, তাহলে আদি ভরবেগের সমষ্টি, এই বস্তু দুইটার আদি ভরবেগের সমষ্টি অর্থাৎ m1 u1 প্লাস m2 u2, এইটা ইকুয়াল টু হবে m1 v1 প্লাস m2 v2 অর্থাৎ শেষ ভরবেগের সমষ্টি। তো আমরা একই ভর দুইটাকে এক পাশে নিয়ে আসি, মানে একই ভরের যে বস্তুটা আছে অর্থাৎ m1 এটাকে এক পাশে নিয়ে আসি। তাহলে m1 এখানে u1 এটাকে যদি এই পাশে নিয়ে আসতেছি তাহলে u1 মাইনাস v1, আমি m1টাকে কমন নিলাম। m2 ভরের বস্তুটাকে ওই পাশে নিয়ে যায়, কারণ ওই পাশে m2 আছে, তো m2 ভরের এই বস্তুর এই অংশটাকে ওই পাশে নিয়ে গেলে m2 কমন যাবে, তাহলে কমন গেলে আমরা পাচ্ছি v2 মাইনাস u2, এটাকে আমরা বললাম এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার দেখো এটা তো ভরবেগ সংরক্ষিত দিয়ে লিখছি। এবার স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কিন্তু গতিশক্তিও সংরক্ষিত, তাহলে গতিশক্তি সংরক্ষণশীলতা আমরা একটু খাটাই। এর গতিশক্তি সংঘর্ষের আগে হাফ m1 u1 স্কয়ার, এর গতিশক্তি হাফ m2 u2 স্কয়ার, এর গতিশক্তি হাফ m1 v1 স্কয়ার, এর গতিশক্তি হাফ m2 v2 স্কয়ার। তাহলে সংঘর্ষের আগে গতিশক্তি সংঘর্ষের পরের গতিশক্তি সমান, এটাই ছিল হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলতা। এবার ওই যে একই ভর বস্তুকে এক পাশে নিয়ে আসবো, m1 এটাকে এই পাশে নিয়ে আসবো, দেখো হাফ হাফ কাটাকাটি, তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, একটু ক্যালকুলেশনটা দেখো, m1টা কমন যাবে, এখানে হবে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। তো দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র a মাইনাস b ইন্টু a প্লাস b, আমরা একবারে লিখবো। তাহলে u1 মাইনাস v1 এখানে হবে ইন্টু u1 প্লাস v1। এবার ওই পাশে m2 v2 স্কয়ার আছে, তাহলে m2 v2 স্কয়ার মাইনাস এই পাশের এই পার্টটাকে ওই পাশে নিয়ে যায় m2 u2 স্কয়ার। তো আমি m2 কমন নিব, m2 কমন নিলে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। এবার দেখো ওই যে আগের মতো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে v2 মাইনাস u2 এখানে হবে v2 প্লাস u2, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এবার আমি যদি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ দিই, দেখো কি হয়, এইটাকে আমরা এইটা দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে এইটা দিয়ে যদি ভাগ দিই তাহলে দেখো m1 কেটে যাচ্ছে, u1 মাইনাস v1 এই পার্টটা কেটে যাচ্ছে, থাকতেছে হচ্ছে u1 প্লাস v1 এই পাশে। আর এটাকে দিয়ে যদি এইটাকে ভাগ দেওয়া হয় তাহলে m2 কেটে যাচ্ছে, v2 মাইনাস u2 কেটে যাচ্ছে, তার থাকতেছে এই পার্টটুকু অর্থাৎ v2 প্লাস u2। এবার আমরা একটা কাজ করি, এই যে u1টা এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে u2 মাইনাস u1 আর v1টাকে এই পাশে নিয়ে গেলে v2টাকে এই পাশে নিয়ে আসলে v1 মাইনাস v2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি u2 মাইনাস u1, ওখানে পাচ্ছি v1 মাইনাস v2। তাহলে ব্যাপার দেখো, এটা হচ্ছে আদি বেগদ্বয়ের পার্থক্য না, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ডেল ইউ, আর এটা হচ্ছে সংঘর্ষের পর অর্থাৎ শেষ বেগদ্বয়ের পার্থক্য, তো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ডেল ভি। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে অবশ্যই সংঘর্ষের আগে বেগদ্বয়ের পার্থক্য এবং সংঘর্ষের পরে বেগদ্বয়ের পার্থক্য সমান হইতে হবে, এই কথাটা আমরা এখান থেকে বলতে পারি। এটা কি একমাত্রিক তলে স্থিতিস্থাপক সংঘর্ষ ছিল, তাহলে আগে দেখো বেগদ্বয়ের পার্থক্য এবং পরে বেগদ্বয়ের পার্থক্য সমান হয়েছে, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের কিন্তু এটা হইতেই হবে, এটা কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষের একটা শর্ত যে সংঘর্ষের আগে বেগের পার্থক্য সংঘর্ষের পরের বেগের পার্থক্য সেম থাকতে হবে। তাহলে ব্যাপারটা আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলতে পারি, যদি সংঘর্ষের পর দুইটা বস্তু মিলে একটা মিলিত বস্তুতে রূপান্তরিত হয়, তাহলে সেই ক্ষেত্রে এই সংঘর্ষ কি স্থিতিস্থাপক সংঘর্ষ হতে পারে? কখনো না, কারণ যদি দুইটা বস্তু একটা মিলিত বস্তু হয়, দেন এইটার বেগ এইটার হবে ভি, এইটারও বেগ হবে ভি, তাহলে বেগের পার্থক্য হবে শূন্য, মানে সংঘর্ষের পরে যে বেগের পার্থক্য ডেল ভি এটা হবে হচ্ছে শূন্য, মানে দুইটারই একই বেগ মিলিত বেগ, তাহলে ডেল ভি এটা হবে হচ্ছে শূন্য। তাহলে দেখো সংঘর্ষের আগে তাদের বেগের পার্থক্য ছিল, কিন্তু সংঘর্ষের পরে তাদের বেগের পার্থক্য হয়ে যাচ্ছে শূন্য, তাহলে এই শর্তটা কি মানতেছে যদি মিলিত হয়ে যায়? মানতেছে না। তাহলে যদি সংঘর্ষের পরে দুইটা বস্তু একটা মিলিত বস্তুতে রূপান্তরিত হয়, দেন কিন্তু এই ক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য অবশ্যই দুইটা বস্তুকে আলাদা আলাদা বেগ নিয়ে গতিশীল থাকতে হবে। এখন এই বেগ v1 এবং v2 এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? আমি এইখান থেকে দেখো, এইখান থেকে যদি v1 এর মানটা নিয়ে গিয়ে এইখানে 1 নং সমীকরণে বসাই, তাহলে আমি v2 এর মানটা পাবো, আর এইখান থেকে যদি v2 এর মানটা নিয়ে গিয়ে 1 নং সমীকরণে বসাই, তাহলে এখান থেকে আমি v1টা পাবো। এইভাবে আমরা বের করবো, বইতে দেখবা তোমরা ক্যালকুলেশন করা আছে। তো আমি ক্যালকুলেশন করে, অত বড় ক্যালকুলেশন করে আর সূত্র দুইটা আনবো না, আমি জাস্ট সূত্র দুইটা লিখে দিচ্ছি এবং সূত্র দুইটা কিভাবে মনে রাখতে হবে এই জিনিসটা আমাদের বলে দিচ্ছে। অবশ্যই আমাদের এই সূত্র দুইটা মাথায় রাখতে হবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা সূত্র এবং আমাদের কিন্তু ম্যাথ করতে গেলে এই সূত্র দুইটা কাজে লাগবে। তাহলে প্রথমটা হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ সংঘর্ষের পরে বেগ v1, আর দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরে বেগ হচ্ছে v2। তো আমরা দেখো এইভাবে লিখবো আর কি, এরকম দুইটা দাগ দিব, তারপরে নিচে লিখবো m1 প্লাস m2, এখানেও লিখবো m1 প্লাস m2।
এবার যখন আমি বেগ v1 বের করতেছি, তাহলে উপরে আমি m1 মাইনাস m2 লিখবো, v1 এর জন্য এখানে গুণ দিব হচ্ছে u1 প্লাস এইখানে হবে 2m2 u2। বুঝতে পারছো? আমি যখন v1 বের করব তখন u1 দিয়ে এখানে গুণ দিব, তাহলে এখানে হবে m1 মাইনাস m2। যখন v1 বের করতেছি তাহলে v1 এর যে ভরটা m1 মাইনাস হচ্ছে m2, আর এই পাশে যেতে এই যে দেখো u1 দিয়ে এই পাশে গুণ দিছি, তাহলে এই পাশে বাকি থাকলো হচ্ছে u2, তাহলে এখানে হবে 2m2 u2। আর v2 যখন আমরা বের করব একই ভাবে এখানে লিখব m1 প্লাস m2 প্লাস এখানে লিখব m1 প্লাস m2। এবার যখন আমি v2 বের করতেছি তখন এখানে আমি গুণ দিব হচ্ছে u2 দিয়ে, তাহলে উপরে এবার কি হবে দেখো, আগে v2 মানে v1 বের করার জন্য m1 মাইনাস m2 লিখছিলাম, এবার লিখবো হচ্ছে m2 মাইনাস m1, আর এখানে লিখবো হচ্ছে 2m1 u1। তাহলে এইটাই হচ্ছে এই যে স্থিতিস্থাপক সংঘর্ষের পরে দুইটা বস্তুর আলাদা আলাদা বেগ v1 এবং v2। তো অবশ্যই আমাদের এই দুইটা সূত্র কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই দুইটা সূত্র খাটাই কিন্তু আমাদের ম্যাথ করতে হবে। তো আমরা এখন এই দুইটা সূত্রের অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষের দুইটা ম্যাথ প্রবলেম সলভ করব। তো আমরা দেখি প্রথম ম্যাথ প্রবলেমটা দেখি। সংঘর্ষের প্রথম ম্যাথটা আমাদের বলতেছে 3 কেজি ও 5 কেজি ভরের দুইটি বস্তু, ভরের দুইটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষের পর যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড ও 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে পরস্পরের বিপরীত দিকে চলতে থাকে, বিপরীত দিকে চলতে থাকে। আমাদের বলতেছে বস্তুদ্বয়ের, প্রশ্ন করছে বস্তুদ্বয়ের আদি বেগদ্বয় নির্ণয় করো, আদি বেগদ্বয় নির্ণয় করো। মানে সংঘর্ষের আগে বস্তু দুইটার বেগ কত ছিল এটা আমাদের বের করতে বলছে। তো আমাদের যদি সংঘর্ষ কেমন এই কথাটা প্রশ্নে বলে দেওয়া নাও থাকে, তাও আমরা ধরে নিব সংঘর্ষটা হচ্ছে স্থিতিস্থাপক একটা সংঘর্ষ। যেমন এখানে দেখো আমাদের বলেই দেওয়া আছে স্থিতিস্থাপক সংঘর্ষ। তো আমরা জানি স্থিতিস্থাপক সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ কত হবে, দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত হবে, এই দুইটা বেগ নির্ণয় সূত্র আমাদের জানা আছে। তো আমাদের এই দুইটা বেগই এখানে বলে দিছে যে সংঘর্ষের পরে এই যে বেগ এটাকে আমরা ধরলাম v1, আর এই একটা বেগ এটাকে আমরা ধরলাম v2। এই বস্তুটার ভরকে ধরলাম m1, এই বস্তুটার ভরকে ধরলাম m2। আমাদের বের করতে বলছে সংঘর্ষের আগে তাদের বেগ কত ছিল, মানে আদি বেগ কত ছিল এটা বের করতে বলছে। তাহলে সংঘর্ষের আগে এর বেগটা হচ্ছে u1, সংঘর্ষের আগে এর বেগটা হচ্ছে u2, এটাই আমাদের বের করতে হবে। এখন এখানে একটা কথা বলছে যে পরস্পরের বিপরীত দিকে চলে, তার মানে v1 এর ডিরেকশন যেদিকে, v2 এর ডিরেকশন তার বিপরীত দিকে। তাহলে তুমি মনে করো যে এই যে বস্তুটা এটা হচ্ছে মনে করো যে m1 ভরের বস্তুটা, এটা ডিরেকশন v1, তুমি এইদিকে ধরলে এটা হচ্ছে +2। তাহলে আর যে বস্তুটা আছে সেই বস্তুটা অর্থাৎ m2 ভরের বস্তুটা এর বিপরীত ডিরেকশনে চলতে শুরু করছে, মানে এইদিকে চলতে শুরু করছে। তাহলে এইটা হচ্ছে v2, এটা হবে হচ্ছে -6 মিটার পার সেকেন্ড। মানে এটাকে যদি আমি প্লাস ধরি তাহলে এটা হবে হচ্ছে মাইনাস, যেহেতু পরস্পরের বিপরীত দিকে আছে। তোমার যদি মনে হয় যে না আমি এটাকে প্লাস ধরবো না এটাকে প্লাস ধরবো, ধরো কোনো সমস্যা নেই, তুমি যে কোনো একটাকে প্লাস ধরে নিবা, তাহলে বাদ বাকিটা হবে হচ্ছে মাইনাস। এবার আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে তাদের আদি বেগ দুইটা বের করব। তাহলে আমরা শেষ বেগ দুইটা বের করার সূত্রটা একটু লিখি। প্রথম বস্তুর জন্য শেষ বেগ v1, এটা সূত্র ছিল m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2 m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো দেখো আমাদের ভরের মান দেওয়া আছে, বেগের মান মানে শেষ বেগের মান v1 এর মান বলে দেওয়া আছে। তাহলে এখানে আমরা ভর এবং শেষ বেগ বসাইলে আননোন কোয়ান্টিটি দুইটা থাকবে u1 এবং u2। এখন আননোন কোয়ান্টিটির জন্য তো দুইটা ইকুয়েশন লাগে, তো v2 থেকে তো আমরা আরো একটা ইকুয়েশন পাবো, তার মানে দুইটা ইকুয়েশন দুইটা আননোন কোয়ান্টিটি সলভ করে u1 এবং u2 এর মান বের করতে পারবো। তো এখন কাজ হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করা। তো আমরা মান বসাই, v1 এর মানটা বসাই, এটা হচ্ছে 2 m1 মাইনাস m2। তো m1 এর মান হচ্ছে 3, তাহলে একবারে মান বসাই দিই, 3 মাইনাস 5 নিচে 3 প্লাস 5, u1 এর মানটা বের করতে চাই, প্লাস 2 ইন্টু m2 মানে 2 ইন্টু 5, তো 10 ডিভাইডেড বাই হচ্ছে 3 প্লাস 5, তো 8 ইন্টু হচ্ছে u2। তাহলে এটাকে আমরা একটু সাজাই লিখি, উপর হচ্ছে -2 ডিভাইডেড বাই 8 u1 প্লাস 10 ডিভাইডেড বাই 8 u2 ইকুয়াল টু 2। দেখো দুইটা আননোন কোয়ান্টিটি, এই যে একটা ইকুয়েশন আমরা পাইছি, আমাদের আরো একটা ইকুয়েশন লাগবে, দুইটা আননোন কোয়ান্টিটি অবশ্যই দুইটা ইকুয়েশন লাগবে। তাহলে এই যে দ্বিতীয় বস্তুর শেষ বেগ v2, এটা সূত্র হচ্ছে m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে আমরা এখানে মান বসাই, v2 এর মানটা এটা হচ্ছে -6,
m2 মাইনাস m1 5 মাইনাস 3 তার মানে 2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 মানে 3 প্লাস 5 তো একবারে লিখি 8 u2 প্লাস 2 ইন্টু m1 তো 2 ইন্টু 3 মানে 6 ডিভাইডেড বাই হচ্ছে 8 u1 সাজায় লিখলে 2 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 8 u1 প্লাস 2 ডিভাইডেড বাই 8 u2 দেখো এটা কিন্তু u1 সো u1 এর পার্টটাকে আগে লিখবো আর কি, ঠিক আছে? না হলে তোমার অনেক সময় ক্যালকুলেটর চেপে সলভ করে যখন মান বের করবো তখন কিন্তু একটু ভুল হয়ে যায় অসতর্কতাবশত। তো এটাকে আমরা আগে লিখলাম, তারপরে এটা ইকুয়াল টু হচ্ছে -6। তাহলে দেখো এই যে আননোন কোয়ান্টিটি দুইটা নিয়ে আরো একটা আমরা ইকুয়েশন পাইছি। এবার এই দুইটাকে সলভ করবা, কিভাবে সলভ করবা? ক্যালকুলেটরে সলভ করবা, সলভ করে u1 এর মানটা বের করবা, u2 এর মানটা বের করবা। তো আমি একবার বাসায় করছিলাম, দেখছিলাম একটা প্লাস আসে আর একটা মাইনাস আসে, তার মানে তারা পরস্পরের মুখোমুখি আসতেছিল, মানে পরস্পরের বিপরীত দিকে আসতেছিল। তো খুব সহজ জিনিস, কিন্তু এই টাইপের ম্যাথগুলো আমরা আসলে সলভ করতে পারবো। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব, এই সংঘর্ষের একটা প্রবলেম। আমাদের বলতেছে m ভরের একটি বস্তু 2m ভরের কোন স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। দেখাইতে বলছে যে দেখাও যে সংঘর্ষের পর m ভরের বস্তুটি তার গতিশক্তির 8/9 অংশ হারায়। এইটা আমাদের দেখাইতে বলছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। দেখবা এই টাইপের একটা প্রবলেম কিন্তু রিসেন্টলি বইতে আসছিল। তো আমরা একটু চিত্র আঁকি। এইটা হচ্ছে একটা বস্তু যার ভর হচ্ছে m, এর বেগ ছিল হচ্ছে u1। এই হচ্ছে আরেকটা বস্তু যার ভর হচ্ছে 2m, এর বেগ ছিল হচ্ছে u2, কিন্তু u2 এর মানটা হচ্ছে 0, মানে স্থির অবস্থায় ছিল। এবার সংঘর্ষ হলো, তো সংঘর্ষের পরে এর যে বেগটা, এই বেগটা হচ্ছে v1, এবং সংঘর্ষের পরে এর যে বেগটা, এই বেগটা হচ্ছে v2। এখন আমাদের বলতেছে যে দেখাইতে হবে যে সংঘর্ষের পরে m ভরের বস্তুটা তার গতিশক্তির 8/9 অংশ হারায়। তো এর গতিশক্তি কত ছিল? হাফ m u1 স্কয়ার। তো এই গতিশক্তির 8/9 অংশ হারাবে। তো দেখো তো এখন মানে সংঘর্ষের পরে গতিশক্তিটা কত? সংঘর্ষের পরে গতিশক্তিটা হচ্ছে হাফ m, সংঘর্ষের পরে বেগ কত? v1, তাহলে হাফ m v1 স্কয়ার। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের পরে, এইটা হচ্ছে সংঘর্ষের আগে। তাহলে কতটুকু হারায়? হারানো গতিশক্তি, মানে এইটা থেকে এটা বিয়োগ দিবা। তো বিয়োগ দিলে আমি যেটা পাবো সেটা হবে হচ্ছে আদি গতিশক্তির, অর্থাৎ হাফ m u1 স্কয়ারের 8/9 অংশ। বুঝতে পারছো? আগে ছিল এইটা, পরবর্তীতে এইটা, তাহলে হারাইছে কতটুকু? এটা থেকে এটা বিয়োগ দিব, তাহলে এতটুকু হারাইছে। তো বলতেছে যে আদি গতিশক্তির এত অংশ হারায়, এটা দেখাও, এটা আমাদের দেখাইতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে? আদি গতিশক্তি থেকে শেষ গতিশক্তি বিয়োগ দিতে হবে। তো শেষ গতিশক্তিটা বের করার জন্য আমাদের v1 এর মানটা লাগবে। তাহলে এখান থেকে আগে আমরা v1 এর মানটা বের করি। তাহলে v1 এটা ইকুয়াল টু, আমরা সূত্র জানি যে m1 মাইনাস m2 নিচে m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2 m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন আমরা দেখো মানগুলো বসাবো। তো এই বস্তুটার আদি বেগ ছিল 0, মানে u2 এর মানটা ছিল 0। এই যে u2, তাহলে এই যে পার্টটা, এই পার্টটা টোটালি 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বের করবো হচ্ছে v1, অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগটা। তো m1 মাইনাস m2 m মাইনাস 2m ডিভাইডেড বাই m প্লাস 2m, তাহলে এখানে হচ্ছে 3m, ওখানে হচ্ছে মাইনাস m u1। তাহলে আমরা একবারে লিখি v1 এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস u1 ডিভাইডেড বাই 3। তাহলে দেখো এই যে শেষ বেগটা কত হবে এটা আমরা বের করে ফেলছি। শেষ বেগ হবে হচ্ছে মাইনাস মান থাকবে, মানে দিকটা চেঞ্জ হয়ে যাবে আর কি, এবং আদি যে বেগটা ছিল তার 3/1 হবে। তাহলে এবার আমরা দেখবো যে শেষ গতিশক্তিটা কত। তাহলে শেষ গতিশক্তিটা হচ্ছে হাফ m v1 স্কয়ার। তাহলে হারানো গতিশক্তি দেখি তো, হারানো গতিশক্তি, তাহলে হারানো গতিশক্তি এটা হচ্ছে হাফ m u1 স্কয়ার, আদি গতিশক্তি থেকে বিয়োগ হাফ m v1 স্কয়ার। তাহলে হাফ m u1 স্কয়ার মাইনাস হাফ m v1 এর মানটা আমরা পাইছি যে মাইনাস u1 ডিভাইডেড বাই 3 তার বর্গ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হাফ m u1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 m u1 স্কয়ার 1 ডিভাইডেড বাই হচ্ছে 9। তো এখন আমরা একটা কাজ করি যে এখান থেকে হাফ m u1 স্কয়ার কমন নিই, হাফ m u1 স্কয়ার কমন নিই। তাহলে এখান থেকে 1, হাফ m u1 স্কয়ার কমন দিয়ে 1/9। তাহলে এখান থেকে এবার ক্যালকুলেশন করো 9 লসাগু। তাহলে 9 যদি লসাগু হয়, উপরে 9 বিয়োগ 1 তার মানে 8, তাহলে 8/9। তাহলে এটা দেখো, এটা হচ্ছে আদি গতিশক্তি, তার কত অংশ? 8/9 অংশ। ওটা আমাদের দেখাইতে বলছিল যে বস্তুটি তার গতিশক্তির এত অংশ হারায়। তো আমরা দেখাইতে পারছি যে এই যে আদি গতিশক্তির এত অংশ হারায়। বুঝতে পারছো? এইখানে অনেকের একটু কনফিউশন থাকতে পারে যে আচ্ছা গতিশক্তি তো হারাই ফেললো,
তো আমরা তো জানতাম যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষণশীল হয়, তো এখানে আবার কেন হারাইলো? ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ গতিশক্তি সংরক্ষণশীল, এখানে এই যে গতিশক্তি এতটুকু হারাইছে, তো এটা হারাইছে কে? প্রথম বস্তুটা হারাইছে, প্রথম বস্তু গতিশক্তি হারাইছে, কিন্তু দ্বিতীয় যে বস্তুটা, ওই বস্তুটা কিছু গতিশক্তি গেইন করছে। আলটিমেটলি আগের গতিশক্তি এবং পরের গতিশক্তি যোগ করলে তুমি কিন্তু সমানই পাবা। এখানে কিন্তু গতিশক্তি সংরক্ষণশীল আছে, তো এইটা হারাইছে, তার মানে বাকি যেটা ছিল ওইটা কিছুটা গতিশক্তি গেইন করছে। যোগ করলে কিন্তু আমি প্রথমে যে মান ছিল, সংঘর্ষের আগে যে মান ছিল, সংঘর্ষের পরের মান কিন্তু একই জিনিস পাবো। এইটা আমরা একটু দেখাই দিতে পারি, তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা এই জিনিসটা দেখাই দিই। ক্যালকুলেশন করেও দেখানো যায়, অনেক সময় বলতেও পারে যে দেখাও যে এখানে গতিশক্তিটা সংরক্ষণশীল আছে, এটা দেখাও। তো আমরা ক্যালকুলেশন করে দেখাইতে পারি। V2 এর মানটা আমরা বের করি। V2 এর সূত্র কি ছিল? m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু হচ্ছে u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই সূত্র কিন্তু একেবারে মুখস্থ করে ফেলবো টানা। u2 এর মান যদি শূন্য হয় তাহলে এই পার্টটা শূন্য, দেন v2 এটা ইকুয়াল টু হচ্ছে 2m1, তার মানে হচ্ছে m ডিভাইডেড বাই m1 প্লাস m2, m প্লাস 2m 3m, তাহলে m কাটাকাটি যাচ্ছে u1। তাহলে এখান থেকে আমরা v2 এটা পাচ্ছি 2 ডিভাইডেড বাই 3u1, এইটা হচ্ছে v2 এর মান, অর্থাৎ দ্বিতীয় বস্তুর শেষ বেগের মান। এটা আমাদের বের করতে বলতে পারতো, তো এটা আমরা দেখো এই যে বের করছি। এবার আমরা দেখবো যে সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি সেম থাকে কিনা। তাহলে সংঘর্ষের আগে গতিশক্তি ই কে ইনিশিয়াল, এইটা হচ্ছে হাফ m u1 স্কয়ার প্লাস হচ্ছে 0, কারণ দেখো সংঘর্ষের আগে এর বেগটা ছিল 0, তাহলে এর গতিশক্তি হবে 0। তাহলে সংঘর্ষের আগে গতিশক্তি হচ্ছে এর গতিশক্তি প্লাস এর গতিশক্তি, তাহলে এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি? হাফ m u1 টাই পাচ্ছি। এবার আসো সংঘর্ষের পরে, তাহলে পরে হচ্ছে ই কে ফাইনাল, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে প্রথম বস্তুর জন্য হাফ m v1 স্কয়ার, এই যে প্রথম বস্তুর জন্য তার শেষ বেগটা v1, তাহলে হাফ m v1 স্কয়ার। পরের যে বস্তুটা সেটা হচ্ছে হাফ m v2 স্কয়ার। এবার একটু খেয়াল করো, এইখানে এই বস্তুটার ভর ছিল m, কিন্তু এর ভর ছিল 2m, তাহলে হাফ 2m v2 স্কয়ার হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা একটু মানগুলো বসাই। হাফ m v1 এর মানটা আমরা এখান থেকে পাইছিলাম যে v1 এর মানটা হচ্ছে মাইনাস u1 ডিভাইডেড বাই 3, তাহলে মাইনাস u1 ডিভাইডেড বাই 3 তার বর্গ প্লাস হাফ 2m, তাহলে আমরা এক কাজ করি 2 2 কেটে দিই, তাহলে এখানে থাকে হচ্ছে m v2 স্কয়ার, তো v2 এর মান হচ্ছে এইটা, তাহলে 2/3 u1 তার বর্গ। এবার আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে হাফ m 1 ডিভাইডেড বাই হচ্ছে 9 u1 স্কয়ার প্লাস এখানে আমরা পাচ্ছি যে 4 ডিভাইডেড বাই 9 m u1 স্কয়ার। তাহলে এখানে 9 গুণ 2 18, তাহলে 1/18 প্লাস হচ্ছে 4/9 m u1 স্কয়ার। তো এটা যোগ করে দেখো, এটা যোগ করলে আসবে হচ্ছে হাফ, তাহলে হাফ m u1 স্কয়ার। তাহলে এটা দেখো যে ফাইনাল গতিশক্তি, তো ইনিশিয়াল গতিশক্তি ছিল হচ্ছে, ইনিশিয়াল গতিশক্তির যোগফল এটা ছিল হচ্ছে হাফ m u1 স্কয়ার, এবং ফাইনাল গতিশক্তিটাও দেখো হাফ m u1 স্কয়ার আছে। তার মানে গতিশক্তি সংরক্ষণশীল, একটা হারাইছে তো আরেকটা গেইন করছে। তো এই ব্যাপারটা বোঝানোর জন্য আর কি আমি এইভাবে দেখালাম। তো এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এই ম্যাথটা কিন্তু করবা। এই টাইপের ম্যাথটা মানে বুয়েটে তো আসছে, এটা কিন্তু অনেক জায়গায় আসছে আর কি। তো এখন আমরা হচ্ছে এই অধ্যায়ের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়বো, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো প্রথমে আগে আমরা কেন্দ্রমুখী বল সম্পর্কে দু একটা কথা বলে নিব, তারপরে কেন্দ্রমুখী বল রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করি এই জিনিসটা একটু দেখবো। কেন্দ্রমুখী বল নিয়ে তোমাদের অনেক ধরনের কনফিউশন থাকে, তো এই কনফিউশনটা আমরা আগে দূর করি। কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে চাই, তাহলে অবশ্যই ওই বস্তুর উপরে একটা বল দিতে হবে বস্তুর বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে। কোন বস্তু বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে বলের যোগান না দিয়ে বৃত্তপথে ঘুরতে পারবে না। তাহলে কোন একটা বস্তু যদি বৃত্তপথে ঘুরতে চায় তাহলে কি করতে হবে? বৃত্তের কেন্দ্রের দিকে একটা বলের যোগান দিতে হবে। এই বলটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। আমরা একটু লিখি কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বল সম্পর্কে আমি খুবই গুরুত্বপূর্ণ 3টা কথা লিখে দিচ্ছি, এই 3টা কথা আগে ভালো করে নোট করো। কোন বস্তু যদি বৃত্তপথে ঘুরতে যায় তাহলে অবশ্যই কেন্দ্রের দিকে একটা বলের যোগান দিতে হবে। এই কেন্দ্রের দিকে যোগানকৃত বলটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। আর কেন্দ্রমুখী বল কখনো এমনি এমনি তৈরি হয় না। যে বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে ওই বস্তুর উপরে যতগুলো বল কাজ করে, যতগুলোই বল কাজ করুক না কেন, ওজন বল কাজ করবে, টান বল কাজ করবে, ইত্যাদি ইত্যাদি বল কাজ করবে, যতগুলো বলই কাজ করুক না কেন সবগুলো বলের কেন্দ্রের দিকে লব্ধিটাই হবে হচ্ছে কেন্দ্রমুখী বল। তো আমরা এইভাবেই কেন্দ্রমুখী বলটা বের করবো, যে সবগুলো বল দেখবো, দেখে কেন্দ্রের দিকে যে লব্ধিটা এটাই হবে কেন্দ্রমুখী বল। তাহলে আমরা একটু লিখি। প্রথম কথাটা হচ্ছে কোন বস্তু বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে বা দেখো বৃত্তচাপ এটাও হতে পারে, মানে বৃত্তাকার পথের একটা জাস্ট অংশ এটাও হতে পারে। কোন বস্তু বৃত্তাকার পথে ঘুরতে গেলে
অবশ্যই ওই বৃত্তের কেন্দ্রের দিকে, ওই বৃত্তের কেন্দ্রের দিকে একটি বলের যোগান দিতে হবে, বলের যোগান দিতে হবে। এই যে বলটা, এটাই কেন্দ্রমুখী বল, এটাই কেন্দ্রমুখী বল। কেন্দ্রের দিকে এই বলের যোগান না দিয়ে, কেন্দ্রমুখী বলের যোগান না দিয়ে তুমি কখনোই বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। তোমার যদি কেন্দ্রমুখী বল না থাকে তাহলে তোমার পথটা কখনোই বৃত্তাকার হবে না। ঠিক আছে, তুমি কেন্দ্রমুখী বলের যোগান দাওনি, তাহলে তোমার পথটা বৃত্তাকার হবে না, সরলরৈখিক হয়ে যাবে। মাথায় রাখবে এই কথাটা। কেন্দ্রমুখী বলকে আমরা এফসি দিয়ে প্রকাশ করি, এটা সূত্র হচ্ছে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। আর আমরা যদি ওমেগা দিয়ে লিখি, অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে লিখি, তাহলে এম ওমেগা স্কয়ার আর। এইটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সূত্র। তো এখানে বেগ ভি এর পরিচয় হচ্ছে যে বস্তুটাকে ঘোরাচ্ছি সেই বস্তুটার বেগ, এম হচ্ছে যে বস্তুটাকে ঘোরাচ্ছি তার ভর, এবং যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি সেই বৃত্তের ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধের পরিচয়টা হচ্ছে যে বৃত্ত পথে ঘুরতেছে সেই বৃত্ত পথের ব্যাসার্ধ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, যে বৃত্ত পথে ঘুরছে সেই বৃত্তের ব্যাসার্ধ, সেই বৃত্ত পথের ব্যাসার্ধ, এটা মাথায় রাখবা। এবার পরের কথাটা হচ্ছে কেন্দ্রমুখী বল এমনি এমনি তৈরি হয় না, এভাবেই লিখি আর কি। কেন্দ্রমুখী বল কখনো এমনি এমনি তৈরি হয় না, তৈরি হয় না। মানে কেন্দ্রমুখী বল কোনো ওজন বলের মতো না, কোনো টান বলের মতো না যে এমনি এমনি থাকবে আর কি। তো কেন্দ্রমুখী বল কখনো এমনি এমনি তৈরি হয় না, অন্য কোনো না কোনো বল ওই ক্ষেত্রে থাকবে, অন্য কোনো না কোনো বলকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে, কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। এইটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা। এবার আমরা কেন্দ্রমুখী বলটা বের করব কিভাবে? বস্তুর উপর যতগুলো বল কাজ করবে, বস্তুর উপর যতগুলো বল কাজ করবে, কেন্দ্রের দিকে তাদের লব্ধি, কেন্দ্রের দিকে তাদের লব্ধি হবে কেন্দ্রমুখী বল। যে বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বস্তুর উপরে যতগুলো বলে কাজ করুক না কেন, সবগুলো বলের কেন্দ্রের দিকে লব্ধি, এই লব্ধিটাই হবে কেন্দ্রমুখী বল। মনে করো কোন একটা বস্তু এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, এই হচ্ছে একটা বস্তু। তো এর উপরে মনে করো যে একটা বল আছে আর, একটা বল আছে মনে করো এম জি, একটা বল আছে মনে করো F1, একটা বল আছে মনে করো F2, এরকম যতগুলো বলই কাজ করুক না কেন, সবগুলো বলের কেন্দ্রের দিকে যে লব্ধিটা, কেন্দ্রের দিকে যে লব্ধি মানটা, এটাই হবে হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে আমি যতগুলো বলে এই বস্তুর উপরে কাজ করতেছে সবগুলো বলের কেন্দ্রের দিকে লব্ধি নিব, কেন্দ্রের দিকে উপাংশ নিব, সেই উপাংশের মানটাই হবে হচ্ছে কেন্দ্রমুখী বল এফসি। আর এফসি মানে হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। বুঝতে পারছো? তাহলে কেন্দ্রমুখী বলের যোগান দিয়ে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে পারে। কেন্দ্রমুখী বলের নিয়ে যদি কখনো কনফিউশন তৈরি হয়, তাহলে তুমি এখানে চলে আসবা, এখানে চলে আসবা, তারপরে এই তিনটে কথা আবার পড়বা, আবার পড়ার পরে যেখানে কনফিউশন ক্রিয়েট হয়েছে ওখানে চলে যাবা, তো দেখবা আশা করি কনফিউশন দূর হয়ে যাবে। আমরা কখনো কেন্দ্র বিমুখী বল নিয়ে কাজ করবো না, কেন্দ্র বিমুখী হচ্ছে একটা সুডো ফোর্স, তো এইটা আমরা কখনো খাটাবো না। আমরা সবসময় ম্যাথ করবো বা যে কোনো ক্ষেত্রে থিওরি দেখি না কেন সবসময় কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা দিয়েই দেখবো। বুঝতে পারছি ব্যাপারটা? যদি কেউ কখনো কেন্দ্র বিমুখী শিখে থাকো, তো এই জিনিসটা তুমি করতে পারবা। শাহজাহান তপস্যারের বইতে কেন্দ্র বিমুখী বলের কনসেপ্ট দিয়ে ম্যাথ করতে পারবা। হ্যাঁ, থিওরি আলোচনা করছে, শাহজাহান তপস্যারের বইতে থিওরি আলোচনা করছে। তো আমার মনে হয় করাটা ঠিক না, তো এই কারণে আমার মনে হয় কেন্দ্রমুখী বল মানে ঠিক কনসেপ্টটা শিখে কেন্দ্রমুখী বল খাটাই তুমি ম্যাথ প্রবলেমগুলো সলভ করবা। তো আমরা এই টাইপের একটা ম্যাথ প্রবলেম দেখি, শুরু করি কেন্দ্রমুখী বল থেকে একটা ম্যাথ প্রবলেম। তো ম্যাথ প্রবলেমটা বলতেছে এরকম একটা চাকতি আছে, এই হচ্ছে একটা চাকতি, এই চাকতিটা তার কেন্দ্রের সাপেক্ষে এভাবে ঘুরতে পারে, কেন্দ্রের সাপেক্ষে এরকম ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরতে পারে। এখন এই যে চাকতিটা, এই চাকতির তলটা হচ্ছে ঘর্ষণ যুক্ত একটা তল, এই চাকতির তলের ঘর্ষণ গুণাঙ্ক এটা বলে দিছে মিউ। এখন এই চাকতির তলের উপরে এইখানে আমি একটা বস্তুকে রাখছি, এম ভরের একটা বস্তুকে রাখছি। এখন তুমি দেখো চাকতিটাকে যদি আমি ঘুরাইতে থাকি, তাহলে এম ভরের এই বস্তুটাও কিন্তু ঘুরতে থাকবে, চাকতির উপর থেকে এই এম ভরের বস্তুটা এটাও কিন্তু ঘুরতে থাকবে। যে বৃত্তাকার পথে ঘুরবে সেই বৃত্তপথের ব্যাসার্ধটাকে আমি বললাম হচ্ছে আর। এখন দেখো যদি এমন হইতো এই তলটা ঘর্ষণহীন একটা তল, কোনো ঘর্ষণ নাই, তাহলে আমি যখনই ঘুরাইতাম, চাকতিটাকে যখনই ঘুরাই দিতাম, তখন এই বস্তুটা কিন্তু মানে ছিটকে বাইরে বের হয়ে যেত, এই চাকতির উপরে আর থাকতো না। তো চাকতির উপর কেন আছে?
কারণ এই যে চাকতির তলে একটা ঘর্ষণ কাজ করতেছে, এই ঘর্ষণ এই বস্তুটাকে টেনে ধরে রাখছে, মানে যাইতে দিচ্ছে না। তাহলে আমি ঘুরানোর কারণে, আমি এইভাবে চাকতিটাকে ঘুরানোর কারণে এর বাইরের দিকে ছুটে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, মানে বাইরের দিকে সে একটা বেগ নিয়ে ছুটে যেতে চাচ্ছে, কিন্তু ছুটে যেতে পারতেছে না। কেন? কারণ এই তলের উপরে ঘর্ষণ কাজ করতেছে। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে আমাদের কি বের করতে বলতেছে? এখান থেকে আমাদের অনেক কিছু বের করতে বলতে পারে। যেমন মনে করো যে ন্যূনতম কত বেগে ঘুরাইলে একটা নির্দিষ্ট ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট এই চাকতির তলে বস্তুটা স্থির অবস্থায় থাকবে, বা আর এর মানটা কত হবে, মানে বস্তুটা স্থির অবস্থায় থাকবে, চাকতির উপর স্থির অবস্থায় থাকবে, দেন আর এর মানটা অর্থাৎ এই কেন্দ্র থেকে ওই বস্তুটার দূরত্বটা কত হবে, এটাও আমাদের বের করতে বলতে পারে। তো আমরা দেখো, খেয়াল করো, কেন্দ্রমুখীর বলের কনসেপ্ট দিয়ে এই জিনিসটা আগে দেখবো। মানে আমরা যদি থিওরি দেখতে পারি তাহলে ম্যাথ কি ধরনের হবে, কি বের করতে বলছে, এটা আমরা খুব সহজে সেখান থেকে থিওরির যে সূত্র, ওখান থেকে আমরা বুঝতে পারবো। তো প্রথমে আমরা দেখি যে এই বস্তুটা কি বৃত্তপথে ঘুরতেছে কিনা। জিজ্ঞেস করো, নিজেকে জিজ্ঞেস করো, এই বস্তুটা বৃত্তপথে ঘুরতেছে কিনা। হ্যাঁ, এই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতেছে। তাহলে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে অবশ্যই তার কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। এখন কেন্দ্রমুখী বলের মানটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? দেখতে হবে ওই বস্তুর উপরে কতগুলো বল কাজ করতেছে। যতগুলো বল কাজ করবে কেন্দ্রের দিকে, সবগুলো বলের লব্ধি হবে কেন্দ্রমুখী বল। আমরা আগে অ্যানালাইসিস করি ওই বস্তুর উপরে কতগুলো বল আছে। তাহলে দেখো, এই বস্তুর উপরে একটা বল আছে ওজন বল, সেটা কোন দিকে? লম্ব বরাবর নিচের দিকে। তাহলে যেহেতু এই তলে আছে, এই তলটা একটা প্রতিক্রিয়া বল দিবে, তো সেই প্রতিক্রিয়াটা বলটা হবে হচ্ছে তলের লম্ব বরাবর উপরের দিকে। এই দুইটা বল আছে, আর কোনো বল আছে না, আপাতত আর কোনো বল নেই। তাহলে দেখো, যদি এরকম ঘোরানো শুরু করা হয় তাহলে এই বস্তুটা গতি নিয়ে দিকে ছুটে যেতে চাই, তাহলে বস্তুর এইদিকে একটা গতি তৈরি হয়, রিলেটিভ একটা মোশন, মানে যেহেতু চাকতির তলে আছে তাহলে বস্তুর একটা গতি তৈরি হয় ওইদিকে, মানে চাকতি থেকে সরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এখন যখনই এই বস্তুটা গতি নিয়ে এদিকে সরে যাইতে চাবে, তখন কিন্তু এই চাকতিটা ঘর্ষণের কারণে বস্তুটাকে টেনে ধরে রাখবে। তাহলে এই দিকে গতি তৈরি হওয়ার কারণে বস্তুটাকে এই দিকে একটা বল দিয়ে টেনে ধরে রাখছে। এই যে বলটা, এই বলটা হচ্ছে ঘর্ষণ বল এফ। বুঝতে পারছি? তাহলে বস্তুর উপরে কয়টা বল? তিনটা, আর এম জি এফ। যতগুলো বল থাকবে কেন্দ্রের দিকে লব্ধিটাই হবে কেন্দ্রমুখী বল। দেখো তো, আর এর কোনো উপাংশ কেন্দ্রের দিকে আছে? আর cos 90 ডিগ্রি 0, এম জি cos 90 ডিগ্রি 0। কেন্দ্রের দিকে কে আছে? ঘর্ষণ বল এটাই আছে। তাহলে কেন্দ্রের দিকে যে বল সেটাই কেন্দ্রমুখী বল, কেন্দ্রের দিকে লব্ধি এটাই কেন্দ্রমুখী বল। তো এই কেন্দ্রমুখী বলটাকে আমি এই যে কালো কালি দিয়ে এভাবে লিখলাম, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে এই কেন্দ্রমুখী বলটা হচ্ছে এফসি। এই এফসি এর যোগানদাতাকে ঘর্ষণ বল এফ, এই এফসি তার যোগানদাতাকে ঘর্ষণ বল এফ। তাহলে এফসি এটা হচ্ছে ঘর্ষণ বল এফ। তাহলে যদি কেন্দ্রমুখী বলের যোগানটা সে ঘর্ষণ থেকে পেয়ে যায়, পর্যাপ্ত কেন্দ্রমুখী বলের যোগান, মানে এই বস্তুটাকে তুমি একটা নির্দিষ্ট বেগ নিয়ে ঘুরাইতেছো, চাকতির উপর দিয়ে ঘুরাইতেছো, মানে চাকতি ঘুরাইলে তো বস্তুটাও ঘুরতেছে। তাহলে এই বস্তুটা যদি একটা নির্দিষ্ট বেগ নিয়ে ঘোরে, তাহলে নির্দিষ্ট বেগ নিয়ে ঘোরার জন্য তার কিন্তু একটা কেন্দ্রমুখী বল লাগবে, যে এম ভি স্কোয়ার বাই আর, এই বলটা তার লাগবে। তো এই যে বলটা, এই বলটার যোগান কে দিবে? ঘর্ষণ দিবে। এখন দেখো, এই যে ঘর্ষণের সূত্র এফ, এফ ইকুয়াল টু আমরা কি জানি? মিউ ইনটু আর। দেখো তো, আর এর বিপরীতে কি আছে? এম জি। তাহলে আমরা বলতে পারি আর ইকুয়াল টু এম জি। তাহলে আর এর পরিবর্তে আমরা লিখতে পারি এম জি। তাহলে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর মিউ, আর এর পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে এম জি। তাহলে এই এম আর এই এম কাটা গেল। আমাদের টার্গেট হচ্ছে তুমি সর্বোচ্চ কত বেগে ঘুরাইতে পারবা, মানে সর্বোচ্চ কত বেগে এই বস্তুটাকে ঘুরাইতে পারবা, এই জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে ভি। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে মিউ আর জি এর রুট। তাহলে সর্বোচ্চ তুমি এই বেগ নিয়ে ঘুরাইতে পারবা। এখন মনে করো, এই তলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান আমাদের বলে দিছে, ব্যাসার্ধের মানটা আমাদের বলে দিছে, জি এর মান তো আমরা জানি 9.8। তাহলে তুমি সর্বোচ্চ কত বেগে, মানে এই আর দূরত্বে এই বস্তুটাকে রেখে সর্বোচ্চ কত বেগে চাকতিটাকে ঘুরাইতে পারবা, সেটা তুমি এখান থেকে বের করতে পারবা। এখন যদি আমাদের বলে যে সর্বোচ্চ কৌণিক বেগ কত, এটা বের করো, তাহলে আমরা দেখো আর এর মান জানি, ভি ম্যাক্সটা বের করছি, ভি বের করছি। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর, বা আমরা চাইলে কিন্তু এভাবেও করতে পারতাম যে এই এফ সি এইটা ইকুয়াল টু হচ্ছে এফ, তো দেন এফ সি কে আমরা লিখতে পারতাম এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, এম ভি স্কোয়ার আর না লিখে এম ওমেগা স্কোয়ার আর এটা লিখতে পারতাম। এফ ইকুয়াল টু হচ্ছে মিউ আর, আর মানে হচ্ছে এম জি। তো দেন এম এম কাটাকাটি, ওমেগার মানটা যদি আমাদের বের করতে হতো তাহলে আমরা এভাবে বের করতে পারতাম মিউ জি ডিভাইডেড বাই আর তার রুট। এটা হচ্ছে সর্বোচ্চ কৌণিক বেগ ওমেগা ম্যাক্স। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সর্বোচ্চ কৌণিক বেগটা বের করতে পারতাম, বা ভি ম্যাক্স বের করে ভি ইকুয়াল টু ওমেগা আর এই সূত্র দিয়েও আমরা বের করতে পারতাম। বুঝতে পারছি? তাহলে একটা আর এর নির্দিষ্ট মান বলে দিলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ কৌণিক বেগ বের করা যাবে। আচ্ছা, যদি উল্টা হয়, মনে করো কৌণিক বেগের মানটা বলে দিছে, আমাদের বললো যে এই কৌণিক বেগে ঘোরানোর জন্য চাকতির, মানে এই চাকতির উপর বস্তুটাকে কোথায় রাখতে হবে। তাহলে কোথায় রাখতে হবে মানে কি? আর দূরত্ব কত হবে এটাই আমাদের বের করতে হবে। মানে চাকতি তো বিশাল একটা চাকতি, কেন্দ্র থেকে কত দূরত্বে রাখবো এটা আমাদের বের করতে হবে। তাহলে তুমি সেখানে ভি ম্যাক্স বা ওমেগা ম্যাক্স এর মানটা বসায় আর এর মানটা বের করে নিবা। মানে থিওরি পারলে তুমি ম্যাথ পারবা, এখন তুমি তোমার মতো করে নিজে করে একটা ম্যাথ বানাই নিবা। এখান থেকে আবার অনেক সময় বলতে পারে, মনে করো সর্বোচ্চ কৌণিক বেগ চাইলো না, আমাদের বললো যে এই যে চাকতিটাকে মিনিটে সর্বোচ্চ কতবার ঘোরানো যাবে, মিনিটে
সর্বোচ্চ কতবার ঘুরানো যাবে এরকম মনে করো প্রশ্ন দিল। আমাদের মনে করো মিউ এর মান বলে দিছে 0.11, আর এর মান বলে দিছে মনে করো যে 2 সেন্টিমিটার। এটা বলে দিয়ে বলতেছে মিনিটে সর্বোচ্চ কতবার ঘুরানো যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব? সেই ক্ষেত্রে দেখো আমাদের এই যে মিউ এর মান এবং আর এর মানটা ব্যবহার করে ওমেগার মানটা বের করতে হবে, ম্যাক্স ওমেগা বের করতে হবে। তাহলে ওমেগা বের করার পরে আমরা ওমেগার সূত্র জানতাম না, 2πn/t, মানে টি সময় যদি n বার ঘোরানো হয় দেন ওমেগা সূত্র হচ্ছে 2πn/t। তাহলে দেন আমাদের বের করতে হবে হচ্ছে n এর মান। তো এই টি এর মানটা আমরা কত বসাবো? এখানে বলেছে মিনিটে, তাহলে টি এর মান বসাবো হচ্ছে 60 সেকেন্ড। ওমেগার মান আমরা জানি, তো এখান থেকে n এর মানটা আমরা বের করে ফেলতে পারবো যে মিনিটে সর্বোচ্চ এতবার ঘোরানো যাবে। বুঝতে পারছো? এই টাইপের ম্যাথ প্রবলেমগুলো আসলে আশা করি তোমরা সলভ করতে পারবা। তো এখন আমরা কেন্দ্রমুখী বলের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক দেখব। তো সেটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টপিক। তো চলো শুরু করি। এবার আমরা এই অধ্যায়ের সেই কাঙ্ক্ষিত টপিকটা নিয়ে আলোচনা করব। তো সেই কাঙ্ক্ষিত টপিকটা হচ্ছে ব্যাংকিং। তো ব্যাংকিং এর ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা কিভাবে কাজে লাগে, তারপরে ব্যাংকিং এর সূত্রগুলো কেমন হয়, এই জিনিসটা আমরা একটু প্রথমে আলোচনা করে নিব। তো আমরা ব্যাংকিং এর ক্ষেত্রটাকে মোটামুটি কয়েকটা টাইপে ভাগ করে নিব। তো কয়েকটা টাইপে ভাগ করে নিয়ে আমি সেখান থেকে সূত্রের ডেরিভেশন গুলো তোমাদের দেখাই দিব। তারপরে আলাদা করে আসলে ম্যাথ করানোর কোনো দরকার পড়বে না, আমি সূত্রের ডেরিভেশন গুলো দেখাই দিলে তোমরা বুঝে যাবে এখান থেকে কি ধরনের ম্যাথ আসতে পারে এবং ম্যাথ প্রবলেম গুলো কিভাবে সলভ করবে। মেইনলি প্রত্যেকটা ডেরিভেশন থেকে তো আমি একটা করে সূত্র নিয়ে আসবো, তারপর তুমি সেই সূত্রগুলো খাটাই ম্যাথ প্রবলেম সলভ করবে। তো ম্যাথ প্রবলেম সলভ করাটা কোনো ব্যাপার হবে না যদি সূত্রের ডেরিভেশনটা তুমি খুব ভালো করে দেখে থাকো। তো এবার কথা হচ্ছে কি, ব্যাংকিং এর ঘটনাটা কি আসলে? ব্যাংকিং এর ঘটনাটা হচ্ছে কি, আমরা অনেক সময় দেখি যে কোনো একটা রাস্তার বাঁকে যদি কোনো মোটরসাইকেলার হয় বা সাইকেলার হয় বাঁক নিরাপদে অতিক্রম করতে চায়, তাহলে ওই বাঁকের কেন্দ্রের দিকে উলম্ব রেখার সাথে একটা নির্দিষ্ট কোণ করে হেলে থাকে। তো এই হেলে থাকার ঘটনা, অর্থাৎ নিরাপদে বাঁক অতিক্রম করার জন্য উলম্ব রেখার সাথে হেলে পড়ার এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে ব্যাংকিং। এবং উলম্ব রেখার সাথে যে কোণে হেলে থাকতেছে আরোহী, সেই কোণটাকে বলা হচ্ছে ব্যাংকিং কোণ। একটা বৃত্তাকার রাস্তা বা বৃত্তাকার বাঁক আছে, এটাকে তুমি যদি অতিক্রম করতে চাও, একটা বেগ নিয়ে যদি আরোহী অতিক্রম করতে চাই, তাহলে অবশ্যই তার কেন্দ্রের দিকে একটু হেলে থাকা থাকবে, বাঁকের দিকে একটু হেলে থাকা লাগবে। এই ঘটনাটা হচ্ছে ব্যাংকিং। এখন কথা হচ্ছে কি, যদি হেলে না থাকে তাহলে কি ঘটনা ঘটবে? হেলে না থাকলে সে ওই বৃত্তাকার পথ নিরাপদে অতিক্রম করতে পারবে না, রাস্তা থেকে ছিটকে বাইরে বের হয়ে যাবে। আমাদের কথা ছিল যে কোনো বস্তু বৃত্তাকার পথে যদি ঘুরতে হয় তাহলে অবশ্যই তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। সে যদি বৃত্তাকার পথের মানে বাঁকের কেন্দ্রের দিকে হেলে না পড়ে, তাহলে সে কিন্তু ওই কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারবে না। সে যদি সোজা থাকে কেন্দ্রমুখী বলের যোগান পাবে না, আর কেন্দ্রমুখী বলের যোগান যদি না পায় তাহলে সে বৃত্তাকার পথে ঘুরতেও পারবে না। তো এই জিনিসগুলো আমরা দেখবো। আমরা কয়েকটা টাইপ এবং কয়েকটা কেজে একটু ভাগ করে নিই। প্রথম টাইপটা বা প্রথম কেসটা, এটা হচ্ছে বলতেছে যে বাঁক না বেঁকে অতিক্রম করে, না বেঁকে অতিক্রম করা। বাঁক অতিক্রম করবে কিন্তু না বেঁকে। আর এই ঘটনাটা ঘটবে হচ্ছে ঘর্ষণহীন একটা রাস্তায়, ঘর্ষণহীন রাস্তায়, রাস্তায় কোনো ঘর্ষণ নেই। দেখি ঘটনাটা কি ঘটে। তাহলে বাঁক অতিক্রম করতে হবে কিন্তু না বেঁকে। তো একটু আগে বলছিলাম যে এটা আসলে সম্ভব না। কেন সম্ভব না এই জিনিসটা একটু আমরা দেখি। তো এইটা হচ্ছে একটা বৃত্তাকার বাঁক, এই বাঁকে কোনো একজন আরোহী সাইকেল চালায় বা মোটরসাইকেল চালায় আসতেছে। তাহলে আমি একটু আরোহীকে আঁকি। এইটা হচ্ছে সেই আরোহী মোটরসাইকেলের সাইকেলটা। এখন এই আরোহী না বেঁকে আসতেছে, তাহলে আরোহী এইভাবে আসতেছে, দেখো সে বেঁকে যায়নি, এই যে রাস্তায় রাস্তা সোজা এইভাবে চালা আসতেছে। আমরা এই পাশ থেকে আর কি দেখতেছি, সাইড ভিউটা দেখতেছি আর কি। তো এখন এই আরোহী বাঁকে নাই, দেখো বাঁকে নাই, সে লম্বভাবেই আছে। তো এইভাবে যদি লম্বভাবে থাকে তাহলে সেই বৃত্তাকার বাঁকটাকে অতিক্রম করতে পারবে না। সে এই যে রাস্তা না, এই রাস্তা থেকে বাইরে বের হয়ে যাবে। তো কেন বের হয়ে যাবে দেখি তো ব্যাপারটা। আমাদের করতে হবে কি, এর উপরে কতগুলো বল আছে সেই বলগুলোকে আগে অ্যানালাইসিস করতে হবে। তাহলে এর উপরে ওজন বল আছে, আর ওজন বলটা ক্রিয়া করবে হচ্ছে খাড়া নিচের দিকে। তাহলে এর ওজন কাজ করতেছে খাড়া নিচের দিকে, এইটা হচ্ছে mg। আর এই তলের একটা প্রতিক্রিয়া বল কাজ করতেছে এই তলের লম্ব বরাবর উপর দিকে, এটা হচ্ছে তল, তলের লম্ব বরাবর উপর দিকে। আমি বারবার বলছি যে এই প্রতিক্রিয়া বলটা তলের লম্ব বরাবর ক্রিয়া করে। সবসময় যে ওজনের লম্ব বরাবর ক্রিয়া করবে মানে ওজনের বিপরীত দিক বরাবর ক্রিয়া করবে, ব্যাপারটা এরকম না, তলের লম্ব বরাবর ক্রিয়া করবে। তাহলে এর উপরে দুইটা বল, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে mg। এই দুইটা বল আছে। আর কোনো কি বল আছে? এই রাস্তায় কোনো ঘর্ষণ নেই, তার মানে আলটিমেটলি আর কোনো বল নাই। এখন কথা হচ্ছে কি, দেখো এই বৃত্তাকার বাঁক অতিক্রম করতেছে, এই বৃত্তাকার বাঁকের যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা হচ্ছে আর। এখন এই বাঁকে যদি অতিক্রম করতে চাই তাহলে অবশ্যই এই বৃত্তাকার বাঁকের কেন্দ্রের দিকে একটা বলের যোগান দিতে হবে, অর্থাৎ কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। কেন্দ্রমুখী বলের যোগান না দিয়ে সে কোনোদিনই বৃত্তাকার পথে ঘুরতে পারমিশন পাবে না। তাহলে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য কি করতে হবে? কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। তো কেন্দ্রমুখী বলের কথাটা কি ছিল? কোন বস্তুর উপর, যে বস্তু আর কি বৃত্তাকার পথে ঘুরতেছে, সেই বস্তুর উপর যতগুলো বল কাজ করে সবগুলো বলের কেন্দ্রের দিকে লব্ধি।
তা আমি কেন্দ্রমুখী বলটাকে লাল কালি দিয়ে লিখলাম, এই যে কেন্দ্রের দিকে এই যে বলটা, এই বলটা হচ্ছে লাল কালি দিয়ে লিখলাম, এটা হচ্ছে এফসি। তাহলে এটা হবে এই বস্তুর উপরে যতগুলো বল কাজ করতেছে সবগুলো বলের লব্ধি। তুমি দেখো তো আর এর সাথে এই কোণটা কত, 90 ডিগ্রি, আর এমজির সাথে এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে এফসি ইকুয়াল টু আর কজ 90 ডিগ্রি মানে 0, কজ 90 ডিগ্রি মানে 0, এমজি কজ 90 ডিগ্রি মানে 0। তাহলে এফসি এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বল, তার মান কত, 0। কেন্দ্রমুখী বল 0, তার মানে বৃত্তাকার পথে ঘুরতে পারবে না, কেন্দ্রমুখী বলের যোগান নেই, তাহলে বৃত্তাকার পথে কখনোই ঘুরতে পারবে না। তাহলে এই জিনিসটা আমরা লিখি, এই বৃত্তাকার পথে ঘুরতে পারবে না, ঘুরতে পারবে না। তাহলে বৃত্তাকার পথে যদি ঘুরতে না পারে তাহলে তার গতিপথটা কেমন হবে, গতিপথটা সরল রৈখিক হবে, বৃত্তাকার হবে না। সে চাইতেছিল এই বরাবর যাবে, এই যে রাস্তাটা এরকম ছিল, এইটা হচ্ছে রাস্তাটা, সে এই বরাবর যাবে, এইটা সে চাইছিল, কিন্তু যেহেতু সে কেন্দ্রমুখী বলের যোগান দেয়নি সেহেতু বৃত্তাকার পথে ঘুরতে পারবে না, তার মানে এই বরাবর যাইতে পারবে না, তার গতিপথটা হবে সরল রৈখিক। তাহলে গতিপথটা সরল রৈখিক মানে সেই দেখো সাইকেল চলে আসতেছে, এভাবে সাইকেল চলে আসতেছে, সরল রৈখিক গতিপথ, তার মানে এই বরাবর চলে যাবে। তাহলে যেহেতু এইটা ছিল হচ্ছে রাস্তা, এইটা ছিল হচ্ছে রাস্তা, সে দেখো আলটিমেটলি রাস্তা থেকে কিন্তু বের হয়ে গেছে। তাহলে এই যে রাস্তা থেকে সে বের হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট ঘটবে, নিরাপদে বাঘটা আর অতিক্রম করতে পারবে না। তাহলে যদি না বাঁকে, দেখো এরকম যদি না বাঁকে তাহলে এই ঘটনাটা ঘটবে। এখন সে যদি নিরাপদে বাঘটা অতিক্রম করতে চায় তাহলে কি করতে হবে, তাকে এই যে তলের সাথে এইভাবে একটু হেলে পড়তে হবে। যদি সে হেলে পড়ে তাহলে আরটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, এই দিক বরাবর একটা উপাংশ থাকবে, এই দিক বরাবর একটা উপাংশ থাকবে। তো এই দিক বরাবর যে উপাংশটা সেটা থাকবে হচ্ছে কেন্দ্রের দিকে, তখন কিন্তু সে কেন্দ্রমুখী বলের একটা যোগান পাবে। তাহলে এই কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য আরোহীকে উলম্ব রেখার সাথে একটা নির্দিষ্ট কোণে বেঁকে যাইতে হবে। তো উলম্ব রেখার সাথে যে কোণে বেঁকে যাবে ওই কোণটাকে বলা হচ্ছে ব্যাংকিং কোণ, আর এই ঘটনাটাকে বলা হচ্ছে ব্যাংকিং। তাহলে আমরা দেখলাম যে না বাঁকলে কি ঘটনা ঘটে, না বাঁকলে বাঁক অতিক্রম করতে পারবে না, অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তাহলে এবার আসো টাইপ 2। টাইপ 2 এবার হচ্ছে বাঁকে বেঁকে অতিক্রম করলে, বেঁকে অতিক্রম করলে মানে উলম্ব রেখার সাথে একটা কোণ করে অতিক্রম করলে, তো সেই ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে হচ্ছে ঘর্ষণহীন রাস্তায়। আমরা প্রথমে এই ঘটনাটা দেখতেছি ঘর্ষণহীন রাস্তায়। তাহলে এবার নিরাপদে বাঁক অতিক্রম করার জন্য তাকে হেলে পড়তে হবে। তাহলে আমরা একটু চিত্রটা এঁকে ফেলি, যে এইটা হচ্ছে বাঁকটা ছিল, এই বাঁকে সে এবার হেলে থাকবে, দেখো এই যে বাঁকের দিকে হেলে থাকবে। তো এইটা হচ্ছে তার মোটরসাইকেলের চাকাটা, আর এই হচ্ছে আরোহী, দেখো এবার একটু হেলে পড়ছে, এই হচ্ছে আরোহী হেলে পড়ছে। তাহলে এবার দেখো সে কিন্তু এই তলের দিকে এইভাবে লম্ব বল প্রয়োগ করতেছে, মানে তলের দিকে এইভাবে বল প্রয়োগ করতেছে। তাহলে প্রতিক্রিয়া বলটা এবার কাজ করবে তলের লম্ব বরাবর। তাহলে তলটাই বরাবর, মানে সহজ কথা হচ্ছে কি, তুমি ভূমিতে যেভাবে ধাক্কা দিবা ভূমি তোমাকে সেই ধাক্কার বিপরীত দিকে প্রতিক্রিয়া বল দিবে। বুঝতে পারছো ব্যাপারটা? আমরা যখন হাঁটি তখন কিন্তু আমরা এরকম দেখো, যে যখন পা ফেলি মাটিতে তখন কিন্তু এরকম ভাবে পাটা ফেলি, ঠিক আছে, এরকম ভাবে পাটা ফেলি। তাহলে আমরা কিন্তু এইভাবে ধাক্কা দিই মাটিতে, তাহলে মাটি কিন্তু আমাদের প্রতিক্রিয়া দিবে হচ্ছে এইভাবে। আর যদি সোজা দাঁড়ায় থাকি, এভাবে মনে করো সোজা দাঁড়ায় আছি, তাহলে বল দিচ্ছে এইদিকে, মানে ধাক্কা দিচ্ছে এইদিকে, তাহলে প্রতিক্রিয়া দিবে হচ্ছে এইদিকে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আমি যে বরাবর ধাক্কা দিব ভূমি আমাকে তার বিপরীত দিক বরাবর প্রতিক্রিয়াটা দিবে। তাহলে এবার ধাক্কাটা দিচ্ছি কিন্তু আমি এই বরাবর, তাহলে প্রতিক্রিয়া বল যেটা নীলকালি দিয়ে আঁকছিলাম, প্রতিক্রিয়াটা বলটা কাজ করবে হচ্ছে এই বরাবর, এইটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর, ঠিক আছে, এইটা হচ্ছে তল। ওজন কোন দিকে ক্রিয়া করবে? ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে ওজনটা সেটা খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, এইটা হচ্ছে ওজন এমজি। এইবার তুমি একটু খেয়াল করে দেখো, এই বৃত্তাকার বাঁকের কেন্দ্রের দিকে এবার কোনো বল আছে কিনা। হ্যাঁ, বৃত্তাকার বাঁকের কেন্দ্রের দিকে এবার একটা বল আছে। এই আর কে তুমি দুইটা উপাংশে ভাঙো, দেখো এইটা হচ্ছে উলম্ব রেখা, তাহলে উলম্ব রেখার সাথে সে থেটা কোণে হেলে পড়ছে, এটা হচ্ছে থেটা কোণ। উলম্ব রেখার সাথে থেটা কোণে হেলে পড়ছে, আগে উলম্ব রেখায় ছিল এবার থেটা কোণে হেলে গেছে। তাহলে এই আর এর দুইটা উপাংশ, একটা উপাংশ হচ্ছে এই দিক বরাবর, এইটা হচ্ছে আর কস থেটা, আর একটা উপাংশ হচ্ছে এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর, এইটা হচ্ছে আর সাইন থেটা। তাহলে দেখো যে বৃত্তাকার বাঁকটা, সেই বাঁকের কেন্দ্রের দিকে বলটা হচ্ছে আর সাইন থেটা। অনেকের কাছে মনে হতে পারে এটা তো আর সাইন থেটা কেন্দ্রের দিকে না। দেখো এই চিত্রটাকে যদি আমি এখানে আঁকতাম তাহলে দেখো তো কেন্দ্রের দিকে থাকতো না আর সাইন থেটা, মানে একটাকে একটু নিচে নিয়ে আসো, তাহলে দেখো এই যে কেন্দ্রের দিকে আর সাইন থেটা। তাহলে এই আর সাইন থেটা এবার কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, কেন্দ্রের দিকে, বাঁকের কেন্দ্রের দিকে কাজ করতেছে। তাহলে এখন কিন্তু আর নাই, কেন আর নাই? আরটাকে তো আমরা ভেঙে দুইটা টুকরা করে ফেলছি, তাহলে এখন আর নাই। তাহলে আর কস থেটার বিপরীতে আছে হচ্ছে এমজি, তাহলে আমরা লিখে ফেলি আর কস থেটা তার বিপরীতে আছে হচ্ছে এমজি। নিরাপদে যদি বাঁক অতিক্রম করতে পারে তাহলে আর কস থেটা ইকুয়াল টু হচ্ছে এমজি, মানে উপরে সমান সমান নিচে। আর এই বলটা হচ্ছে কেন্দ্রের দিকে, মানে কেন্দ্রমুখী বল। তাহলে আমি বলছিলাম যতগুলো বলই কাজ করবে কেন্দ্রের দিকে যে বলটা, কেন্দ্রের দিকে যে লব্ধি বলটা, এটাই হবে হচ্ছে কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রের দিকে এই যে লব্ধি বলটা, এইটা হচ্ছে এফসি। আর কেন্দ্রমুখী বলের কথা ছিল কি, কেন্দ্রমুখী বল এমনি এমনি তৈরি হয় না, কেউ না কেউ যোগান দেয়। কে এবার যোগান দিচ্ছে? এই যে অবিলম্বিক প্রতিক্রিয়ার সাইন থেটা পার্টটা এবার কেন্দ্রমুখী বল এফসি এর যোগান দিচ্ছে।
তাহলে এবার আমরা লিখতে পারি আর সাইন থিটা, এটাই কেন্দ্রমুখী বলের যোগান এফসি, অর্থাৎ এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। আমরা কিন্তু কখনো কেন্দ্র বিমুখী মানে বাইরের দিকে ফোর্স এম ভি স্কয়ার বাই আর এটা ধরে কিন্তু কখনো ম্যাথ করবো না। অনেকে কিন্তু এইভাবে করতে পারো, বা তোমাদের শাহজাহান তপন স্যারের বইতে কিন্তু এই কাজ করছে আর কি। আমরা এইভাবে আপাতত চিন্তা করবো না, আমরা সুডো ফোর্স নিয়ে কোনো কাজ করবো না, আমরা কেন্দ্রমুখী বলটা নিয়েই কাজ করবো। কেন্দ্র বিমুখী এটা হচ্ছে একটা সুডো ফোর্স। তাহলে ওই জিনিসটা আমরা বাদ দিব। এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমরা দেখলাম কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে, আর সাইন থিটা। এবার 2 নংকে 1 নং দিয়ে ভাগ দিয়ে দাও, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ দাও। তাহলে আর আর কেটে যাচ্ছে, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, এটা ইকুয়াল টু এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর 1 ডিভাইডেড বাই এম জি। তো দেন এম আর এম কাটা, তাহলে অতএব ট্যান থিটা এটা ইকুয়াল টু হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। তো এইটা হচ্ছে এই ক্ষেত্রে ব্যাংকিং কোণের সূত্র, মানে ব্যাংকিং কোণ কত কোণে হেলতে হবে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে এইখান থেকে যে ভি এর মানটা বসাই দিব, আর এর মানটা বসাই দিব, তো ব্যাংকিং কোণের মানটা আমরা বের করে ফেলবো। তো এখান থেকে একটা ব্যাপার দেখো, ব্যাংকিং কোণের ট্যান থিটা এটা হচ্ছে ভি স্কয়ারের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত, মানে তুমি বেগটা যে হারে বাড়াবা বর্গ হারে ট্যান থিটার মানটা আর কি বাড়বে, মানে ট্যান থিটা সমানুপাতিক হচ্ছে ভি স্কয়ার। তাহলে বেগ যত বেশি হবে তত কিন্তু বেশি কোণে হেলতে হবে। এই কারণে আমরা স্পোর্টস চ্যানেলগুলোতে দেখি যে যখন রেসে অংশ নেয়, মোটরসাইকেল বা সাইকেল চালায় রেসে অংশ নেয়, তখন বেগ যদি অনেক বেশি থাকে তাহলে অনেক বেশি কোণে বাঁকে। তো যখন একটা বাঁক অতিক্রম করবে তখন আরোহী চায় না যে তার বেগটা কমাবে, নিরাপদে যদি বাঁক অতিক্রম করতে হয় তাহলে বেগের মানটা কমাই দিলে কিন্তু কোণের মানটা কমে যাবে। খুব সহজ ব্যাপার, মানে এইভাবে চিন্তা করতে পারো। কিন্তু যদি বেগের মানটা সে বেশি রাখতে চায়, অর্থাৎ বেগ যদি কমাইতে না চায়, তাহলে কিন্তু তার বেশি কোণে হেলে যাইতে হবে। এই কারণে আমরা স্পোর্টস চ্যানেলগুলোতে দেখি যখন বাঁক অতিক্রম করে তখন আরোই একেবারে প্রায় শুয়ে পড়ছে, অনেক বেশি একটা কোণে উলম্ব রেখার সাথে অনেক বেশি একটা কোণে বেগে থাকে। তো ব্যাংকিং কোণটাকে কেন উলম্ব রেখার সাথে কোণ বলা হয়? অনেকে ভাবতে পারো অনুভূমিকের সাথে কোণ নিলেই তো পারতাম, না অনুভূমির সাথে কোণ নেওয়া যাবে না। আমরা দেখো থাকি তো এরকম সোজা, তারপর বাঁক অতিক্রম করার জন্য এইভাবে বেগে যায়, তাহলে উলম্ব রেখার সাথে কিন্তু বেগে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? আমরা উলম্ব রেখার সাথে বেগে যাই, তাহলে কোণটা আসলে উলম্ব রেখার সাথে তৈরি করি, এই কারণে উলম্ব রেখার সাথে ওই কোণটাকে বলা হয় ব্যাংকিং কোণ। কেউ মাতব্বরি করে অনুভূমিক রেখার সাথে আবার কোণ চিন্তা করো না, তাহলে কিন্তু সূত্রটা একটু ফরম্যাটটা উল্টে যাবে, মানে আর জি উপরে যাবে তখন ভি স্কয়ার নিচে চলে আসবে। এবং ব্যাসার্ধের সাথে এটা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। দেখো ব্যাসার্ধ যত বড় হবে তত রাস্তাকে কিন্তু আর বৃত্তাকার মনে হবে না, ব্যাসার্ধ অনেক বেশি তাহলে রাস্তাটাকে কিন্তু একটা সরল রৈখিক রাস্তাই মনে হবে। মানে এরকম বিশাল একটা বৃত্ত, তার এতটুকু অংশ আমি কাটলাম, কেটে এখন তোমাকে বললাম বলো তো এটা বৃত্তের অংশ না সরল রেখার অংশ, তখন তুমি চিন্তা করবো আচ্ছা এটা তো একটা সরল রেখার অংশ। তো ঠিক এরকম একটা ব্যাপার যে বৃত্তাকার পথের ব্যাসার্ধটা যদি অনেক বেশি হয় দেন বাঁকটাকে কিন্তু আর মানে খুব বেশি বাঁক মনে হবে না, সরল রৈখিক রাস্তার মতো মনে হবে। তো সেই ক্ষেত্রে কম কোণে বাঁকলেও কিন্তু চলবে। এই কারণে আমাদের বলছে ট্যান থিটা আর এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর জি হচ্ছে এখানে কনস্ট্যান্ট। তো এইটা হচ্ছে ব্যাংকিং এর ক্ষেত্রটা। এখন কথা হচ্ছে এই যে দুইটা ঘটনা আমরা দেখলাম হচ্ছে ঘর্ষণহীন রাস্তায়, এবার আমরা এই ঘটনাগুলো দেখবো হচ্ছে ঘর্ষণ যুক্ত রাস্তায়। দেখো যদি একটা মসৃণ তল হয় এবং মসৃণ তলে যদি আরোহী না বেঁকে অতিক্রম করতে চাই, এই যে না বেঁকে অতিক্রম করতে চাই, তো দিস ইজ ইম্পসিবল, এটা কখনো সম্ভব না। ঘর্ষণ মানে নেই এমন একটা রাস্তায়, ঘর্ষণহীন একটা রাস্তায় আরোহীকে অবশ্যই বাঁকতে হবে, যে জিনিসটা আমরা দেখলাম। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল যে রাস্তাগুলো দেখি, রাস্তাগুলো তো ঘর্ষণ আছে, তাই না? তা আমরা অনেক সময় দেখি কিন্তু যে আমাদের বাসার পাশে যদি কোনো মনে করে বাঁক থাকে, ওইখানে অনেক সময় দেখি যে কোনো আরোহী না বেঁকে সোজা হয়ে কিন্তু অতিক্রম করে গেছে, মানে বাঁকে নাই। এই যে বাঁক, সেই বাঁকের দিকে উলম্ব রেখার সাথে কোণ করে বাঁকে নাই, না বেঁকে কিন্তু অতিক্রম করে ফেলছে। তো এই ঘটনাটা তখন আমাদের একটু ভাবায় যে কি ব্যাপার, আমরা তো শিখলাম বাঁকতে হবে, তাহলে না বেঁকে কিভাবে অতিক্রম করে গেল? তো না বেঁকে তখন অতিক্রম করতে পারছে কারণ ওই রাস্তাটা হচ্ছে ঘর্ষণযুক্ত একটা রাস্তা। ঘর্ষণযুক্ত রাস্তায় ঘর্ষণ বল কাজ করতেছে। তো আমার কথা হচ্ছে কি কেন্দ্রমুখী বলের তো যোগান দিতে হবে। আগে কিন্তু এখানে কেন্দ্রমুখী বলের যোগান পাচ্ছিল না, যে এই ক্ষেত্রে বাঁকে নাই, সুতরাং কেন্দ্রমুখী বলের যোগান পাচ্ছিল না। কিন্তু যখন ঘর্ষণ কাজ করবে তখন কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান ওই ঘর্ষণ বল দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তার না বাঁকলেও চলবে, কারণ না বাঁকলেও সে কেন্দ্রমুখী বলের একটা যোগান পাবে। কার কাছ থেকে? ঘর্ষণের কাছ থেকে। তো সেই ব্যাপারটা আমরা দেখবো। তো এটাকে আমরা লিখি হচ্ছে টাইপ 3। টাইপ 3 এটা হচ্ছে বাঁক না বেঁকে অতিক্রম, না বেঁকে নিরাপদে অতিক্রম ঘর্ষণযুক্ত রাস্তা। এটা সম্ভব কখন? ঘর্ষণযুক্ত রাস্তা হলে, ঘর্ষণযুক্ত রাস্তায় এটা সম্ভব। তো কিভাবে সম্ভব এই জিনিসটা আমরা এবার দেখবো। তাহলে এই হচ্ছে রাস্তাটা ছিল, এই হচ্ছে রাস্তাটা, এই হচ্ছে আরোহী, সেই আরোহী মোটরসাইকেল চালায় আসতেছিল, আরোহীকে আঁকলাম। এখন এই আরোহী বাঁকবে না, সোজাই থাকবে। তাহলে দেখি এর উপরে কতগুলো বল কাজ করতেছে। ওজন বল এটা হচ্ছে এমজি নিচের দিকে, অভিলম্বিক প্রতিক্রিয়া বল তলের লম্ব বরাবর উপরের দিকে। তাহলে এই দুইটা বলই কিন্তু এই ক্ষেত্রে কাজ করতেছিল। এখন দেখো এই ক্ষেত্রে এফসি আছে, ভালো করে খেয়াল করো, লিখবা না আগে। এফসি আছে,
নাই, এফসি জিরো। তাহলে এফসি যদি জিরো হয়, কেন্দ্রমুখী বল যদি জিরো হয়, বৃত্তাকার পথে ঘোরার পারমিশন পাবে না, বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। দেন তার গতিপথটা কেমন হবে? সরল রৈখিক হবে। তার মানে এখান থেকে দেখো, সে এখান থেকে এইভাবে সরল রৈখিক ভাবে চলে আসবে, কিন্তু রাস্তা ছিল বৃত্তাকার, রাস্তা ছিল হচ্ছে এরকম, এটা ছিল বৃত্তাকার রাস্তা। কিন্তু সে যাইতে চাইছিল কিভাবে? এইভাবে যাইতে চাইছিল, সে যাচ্ছেই বরাবর এইভাবে লম্ব বরাবর, রাস্তা থেকে দেখো যে রাস্তা থেকে বাইরে বের হয়ে গেছে, কিন্তু সে যাইতে চাইছিল হচ্ছে এই বরাবর, এই বরাবর সে বাঁকটা অতিক্রম করে চলে আসতে চাইছিল, চালায় সাইকেল চালায় চলে আসতে চাইছিল। তো এই বরাবর সে কি যাইতে পারতেছে না, তার গতিপথটা এই বরাবর হচ্ছে। তাহলে ব্যাপারটা দেখো তো, সে পিছলাই যাচ্ছে না, সে যাইতে চাইছিল এই বরাবর কিন্তু যাবে হচ্ছে এই বরাবর, তাহলে আলটিমেটলি এই পথ থেকে পিছলাই চলে যাচ্ছে না। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, সে কিন্তু পিছলাই যাচ্ছে, এই বরাবর যাইতে চাইছিল এই বরাবর চলে যাচ্ছে, আলটিমেটলি সে কিন্তু এইভাবে পিছলাই যাইতেছে। দেখো এই যে যত ওই বাইরের দিকে যাইতেছে ততই কিন্তু পিছলাই যাইতেছে। তাহলে এই দিকে তার একটা পিছলানো গতি আছে, গতিটা হচ্ছে এই দিকে। তাহলে এই গতির বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে না? এই রাস্তায় যদি একটা ঘর্ষণ থাকে, ধরো এই রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ, তাহলে এই পিছলাই যাচ্ছে, গতিটা হচ্ছে এইদিকে, তাহলে তার বিপরীত দিকে রাস্তাটাকে পাকড়াও করে ধরে রাখতে চাবে। তাহলে কোন বল দিয়ে ধরে রাখতে চাবে? ঘর্ষণ বল দিয়ে ধরে রাখতে চাবে। এবং দেখো এটা যদি রাস্তা হয়, এই ঘর্ষণ বলটা এই রাস্তার কেন্দ্রের দিকে কাজ করতেছে, তাহলে তখন কিন্তু এই রাস্তার ঘর্ষণের জন্য কেন্দ্রমুখী একটা বল আছে, তাহলে তখন কিন্তু আর এফসি জিরো না, এই এফসি হচ্ছে এইটা, এটা হচ্ছে সেই রাস্তার ঘর্ষণ বলটা। বুঝতে পারছো ব্যাপারটা? এইটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা, এই বস্তুটা এখানে আছে। এখন তার গতিপথটা হবে সরল রৈখিক, মানে রাস্তা থেকে বের হয়ে যাবে, তার মানে গতিটা থাকবে হচ্ছে এদিক বরাবর, এদিক বরাবর গতি। কিন্তু এখন যদি ওকে ধরে রাখতে হয়, রাস্তার মধ্যে যদি ধরে রাখতে হয়, তাহলে অবশ্যই এইদিকে ঘর্ষণ বল কাজ করতে হবে, এবং এই ঘর্ষণ বলটা কাজ করবে হচ্ছে কেন্দ্রের দিক বরাবর, বৃত্তাকার বাঁকের কেন্দ্রের দিক বরাবর। তাহলে এবার কিন্তু কেন্দ্রের দিকে একটা বল আছে, কে দিচ্ছে এই যোগানটা? ঘর্ষণ বলটা। বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে কিন্তু না বাঁকেও অতিক্রম করতে পারবে, কিন্তু ঘর্ষণহীন একটা রাস্তায় এটা কিন্তু পসিবল ছিল না, এটা পসিবল একমাত্র ঘর্ষণ যুক্ত রাস্তায়। তাহলে এই ক্ষেত্রে এবার আমরা সূত্রটা দেখবো। তাহলে এই ক্ষেত্রে সূত্র হচ্ছে আর ইকুয়াল টু এমজি। দেখো আর এর বিপরীতে কি আছে? এমজি, আর ইকুয়াল টু এমজি। আর কেন্দ্রমুখী বলের যোগানকে দিচ্ছে ঘর্ষণ বল এফ, তাহলে এফ সি এটা ইকুয়াল টু হচ্ছে এই যে ছোট হাতের এফ ঘর্ষণ বল। এখন আমরা কি জানি? ঘর্ষণ বলের সূত্র আমরা কি জানি? মিউ ইন্টু আর। তাহলে এফ সি মানে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, এটা ইকুয়াল টু এই এফ, এফ মানে হচ্ছে মিউ ইন্টু আর। তো আমরা এখানে বের করতে চাই এরকম একটা ঘর্ষণযুক্ত রাস্তায় সে সর্বোচ্চ কত বেগ নিয়ে অতিক্রম করতে পারবে, মানে আমরা সর্বোচ্চ এই গাড়ির বেগটা বের করতে চাই। একটা নির্দিষ্ট ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট রাস্তায় গাড়ি কিন্তু একটা নির্দিষ্ট সর্বোচ্চ বেগ নিয়ে না বেগে অতিক্রম করতে পারবে, সেই সর্বোচ্চ বেগের মানটাই আমরা বের করতে যাচ্ছি। তো দেখি এখান থেকে আমরা বের করতে পারি কিনা। তাহলে দেখো এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল টু মিউ আর, আর মানে কত? এমজি। তাহলে আর এর পরিবর্তে এখানে আমরা লিখে দিচ্ছি আর ইকুয়াল টু এমজি, আর ইকুয়াল টু কিন্তু সবসময় এমজি না। এবার দেখো এই এম আর এই এম কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে মিউ আর জি। তাহলে আমাদের চাইছিল বেগ ভি, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে মিউ আর জি। তাহলে এটাই হচ্ছে সেই সর্বোচ্চ বেগ, এই বেগ নিয়ে না বেগেও রাস্তাটাকে অতিক্রম করা সম্ভব, শর্ত হচ্ছে তখন ঘর্ষণ থাকতে হবে। এইখানে মিউ হচ্ছে এই রাস্তার ঘর্ষণ গুণাঙ্কটা। ক্লিয়ার? এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা কিন্তু রাস্তার সর্বোচ্চ বেগটা আর ওই সর্বোচ্চ বেগটা বের করতে পারবো। তো আমাদের মনে করো মিউ এর মান বলে দেওয়া থাকবে, রাস্তার বাঁকের ব্যাসার্ধ বলে দেওয়া থাকবে, জি এর মান 9.8 আমরা জানি, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে বের করে নিব। এবার একটু একটা জিনিস খেয়াল করো, এর চেয়ে যদি বেশি বেগ নিয়ে অতিক্রম করে তাহলে ঘটনাটা কি ঘটবে আমরা একটু ফিল করার চেষ্টা করি ব্যাপারটা। যদি বেগটা এই বেগের চেয়ে বেশি হয়, দেন দেখো এফ সি ইকুয়াল টু হচ্ছে এফ, এফ ইকুয়াল টু হচ্ছে এফ সি মানে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, আর এই এফ হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল হচ্ছে মিউ এম জি। তুমি দেখো ঘর্ষণ বলের কিন্তু একটা স্থিতি ঘর্ষণ বলের কিন্তু একটা নির্দিষ্ট মান আছে। কেন এটা স্থিতি ঘর্ষণ? হচ্ছে রাস্তার মধ্যে ধরে রাখছে, চলতে দেয়নি তো, ধরে রাখছে, তাহলে এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। অনেকে আবার চিন্তা করতে পারো কেন এই যে গতি এইদিকে এইভাবে, এই যে গতি এইদিকে, তো না ব্যাপারটা এভাবে না, এই দিকের গতি মানে এই যে ছিটকে যাইতে চাচ্ছিল তার বিপরীতে বল প্রয়োগ করে ধরে রাখছে, রাস্তার মাঝখানে ধরে রাখছে, তাহলে কিন্তু স্থিতি ঘর্ষণ, চল ঘর্ষণ চিন্তা করো না। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে মিউ এম জি আর এফ সি ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, এই দুইটা সমান ধরে আমরা কাজটা করছি। যদি বেগের মানটা এই সর্বোচ্চ বেগের বেশি হয় দেন এই পার্টটা বেশি হয়ে যাবে, এই পার্টটা বেশি হয়ে যাবে, তার মানে এফ সি এর মানটা কেন্দ্রমুখী বলের মানটা এটা বেশি লাগবে। কেন্দ্রমুখী বলের যোগানটা পাবে কার থেকে? মিউ এমজির থেকে, মানে ঘর্ষণ বল থেকে। তো দেখো মিউ এর মান ফিক্সড কনস্ট্যান্ট, এম এর মান এই বস্তুর ভর কনস্ট্যান্ট, জি এর মান 9.8 কনস্ট্যান্ট, দেন এই যে ঘর্ষণ বলের মানটা এটা কিন্তু একটা ধ্রুব মান, এটা কিন্তু একটা ফিক্সড মান, একটা নির্দিষ্ট রাস্তার জন্য একটা নির্দিষ্ট আরোহীর জন্য ঘর্ষণ বলের মানটা ফিক্সড, বাট বেগের মান বাড়লে এফসি এর মানটা বাড়বে। এখন দেখো বেগের মান বাড়তেছে, এফসি এর মানটা বাড়তেছে, বেশি কেন্দ্রমুখী বল লাগবে, কেন্দ্রমুখী বলের যোগান দেবে কে? ঘর্ষণ, কিন্তু ঘর্ষণের তো একটা ধ্রুব মান আছে, ঘর্ষণের একটা লিমিট আছে। তাহলে যখনই ঘর্ষণ সবটুকু যোগান দিয়ে দিছে এরপরও তোমার আরো লাগবে,
ঠিক আছে, আরো কেন্দ্রমুখী বল লাগবে, দেন ঘর্ষণ তার যোগান দিতে পারবে না। তাহলে যোগান যদি না দিতে পারে তাহলে ওই বেগের মানে এই যে বেগটা, এই বেগের যদি বেশি বেগ হয় তাহলে সেই ক্ষেত্রে আবার রাস্তা থেকে পিছলাই কিন্তু বাইর হয়ে যাবে। মানে কেন্দ্রমুখী বল অনেক বেশি লাগবে, যোগান দিতে পারতেছে না ঘর্ষণ, তাহলে আর বৃত্তাকার পথে ঘোরার পারমিশন পাচ্ছে না, তাহলে রাস্তা থেকে আবার বাইরে বের হয়ে গেল। ক্লিয়ার, বোঝা গেছে তো? আচ্ছা, যদি এমন হইতো এই বেগের চেয়ে কম তাহলে কি হইতো? তাহলে অনেকে এভাবে চিন্তা করতে পারে, এই বেগের চেয়ে যদি কম হইতো তাহলে এই যে মানটা mv²r মানটা, এই আর এর মানটা, এই mv²r এর মানটা এটা হইতো কম, আর এই যে ধ্রুব ঘর্ষণ বল অর্থাৎ মিউ mg এটার মান হইতো বেশি। তাহলে অনেকের কাছে তখন মনে হইতে পারে যেহেতু ঘর্ষণ বলের মানটা বেশি, তাহলে ঘর্ষণ যেদিকে কাজ করতেছে বস্তু বা আরোহী মনে হয় সেদিকে দৌড় দিবে। ঘর্ষণ কোন দিকে? কেন্দ্রের দিকে, এই বৃত্তাকার বাঁকের কেন্দ্রের দিকে। তাহলে এই বস্তুটা মনে হয় বা আরোহী মনে হয় এই কেন্দ্রের দিকে দৌড় দিবে। কিন্তু ব্যাপার এরকম হইতো না। দেখো, আমি তোমাদের একবার একটা জিনিস বুঝাইছিলাম, এই যে ঘর্ষণ বলটা যখন পড়াই তখন এই জিনিসটা বলছিলাম যে এরকম যদি রাস্তা হয়, এই রাস্তায় একটা ধ্রুব স্থিতি ঘর্ষণ বল কাজ করে। ধরো এই যে এই বস্তুটাকে গতিশীল করতে গেলে আমার 10 নিউটন বল দিতে হবে, এবং গতিশীল করতে গেলে ন্যূনতম 10 নিউটন বল দিতে হবে। এখন তুমি গতিশীল করার জন্য এদিকে দিচ্ছ মনে করো হচ্ছে 6 নিউটন বল, তাহলে আমি তখন যদি বলি বলো তো ঘর্ষণ বল কতটুকু, ঘর্ষণ বল কিন্তু তখন হচ্ছে 6 নিউটন, ম্যাক্সিমাম ঘর্ষণ বলটা হচ্ছে 10 নিউটন। কিন্তু তুমি যখন 6 নিউটন বল দিচ্ছ তখন বিপরীত দিকে ঘর্ষণ কিন্তু 6 নিউটনই কাজ করতেছে, বস্তু গতিশীল হবে না। তুমি যদি 8 নিউটন বল দাও তাহলে বিপরীত দিকে ঘর্ষণ 8 নিউটন, তুমি যদি 10 নিউটন বল দাও তাহলে বিপরীত দিকে ঘর্ষণ হচ্ছে 10 নিউটন। এবার তুমি যদি 11 নিউটন বল দাও তাহলে বিপরীত দিকে ঘর্ষণ হচ্ছে 10 নিউটন, তাহলে লব্ধি বল এইদিকে 1 নিউটন, বস্তু কিন্তু ত্বরণ নিয়ে গতিশীল হবে। তাহলে ব্যাপারটা চিন্তা করো যে যতটুকু বল আমার লাগবে ওই ঘর্ষণ বলের মান ম্যাক্সিমাম হওয়া সত্ত্বেও আমাকে কিন্তু ততটুকু বলই দিবে। তাহলে দেখো এখানে mv²/r এটার মান যদি কম হয়, ঘর্ষণ বলটা বেশি হওয়া সত্ত্বেও ঘর্ষণ কিন্তু তার ভান্ডার থেকে আমাকে যতটুকু লাগবে অর্থাৎ এফসির মান যতটুকু ততটুকুই কিন্তু দিবে। মানে ম্যাক্সিমাম ঘর্ষণ বলের মান মনে করো 10, এখন আমার এফসিটা কম হয়ে মানে বেগের মানটা কম হয়ে এফসির মানটা কম হয়ে মনে করো আমার লাগবে হচ্ছে 8, তাহলে ঘর্ষণ কি করবে? তার ভান্ডার থেকে আমাকে 8 দিবে আর ওর ভান্ডারে 2 জমা রাখবে। বুঝতে পারছো? এমন না যে ঘর্ষণ যেদিকে সেই দিকে বস্তু চলে যাবে, লব্ধি হয়ে বস্তু সেই দিকে চলে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম ঘটবে না। তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। এখন দেখো এইখানে এই যে টাইপটার ক্ষেত্রে, টাইপ 2 তে আমরা যেটা পড়ছিলাম এখানে কিন্তু কোনো ঘর্ষণ ছিল না। এখন এখানে যদি আমি একটা ঘর্ষণ অ্যাড করে দিই তাহলে ব্যাপারটা কি হবে? এখানে যে সূত্রগুলো আমরা লিখছিলাম সেই সূত্রগুলোর সাথে আর কতটুকু যোগ হবে বা কতটুকু মানে অ্যাড হবে আর কি। তো দেখো ব্যাপারটা এইখানে এইদিকে ছিল হচ্ছে r sin θ, উপরের দিকে ছিল r cos θ, নিচের দিকে ছিল ওজন mg, আর কোনো ব্যাপার এখানে ছিল না। কিন্তু এবার যদি একটা ঘর্ষণ কাজ করে তাহলে রাস্তার একটা ঘর্ষণ এবার মানে ছিটকে চলে যাইতেছে এইদিকে, তাহলে মোশন হচ্ছে এইদিকে, তাহলে বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে, তাহলে এইদিকে আর একটা ঘর্ষণ বল F কাজ করবে। তাহলে আগে আমরা লিখতেছিলাম r cos θ এটা ইকুয়াল টু হচ্ছে mg, আর এবার আমরা লিখবো মানে কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে এবার আমরা লিখবো হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগানদাতা বল হচ্ছে এবার দুইটা, r sin θ এবং F, এই দুইটা মিলেই আসলে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। দেন FC ইকুয়াল টু আমরা লিখবো r sin θ প্লাস হচ্ছে F, এই F ইকুয়াল টু হবে হচ্ছে মিউ ইনটু r। তো এই ক্ষেত্রে দেখো এই যে r cos θ এটা ইকুয়াল টু mg, r ইকুয়াল টু কিন্তু mg না, তাহলে r এর পরিবর্তে আমরা তখন লিখবো হচ্ছে mg ডিভাইডেড বাই cos θ, এইভাবে আমরা সূত্রগুলো লিখবো। তো এখান থেকে আমরা সর্বোচ্চ বেগের মানটা এই ক্ষেত্রে এবার আমরা বের করতে পারি, এই যে fc থেকে mv² ডিভাইডেড বাই r, ওইখান থেকে বেগের মানটা বের করতে পারি। মানে ঘর্ষণ থাকলে কি হবে? ঘর্ষণ থাকলে এই ঘটনাটাই ঘটবে। তো আশা করি এখন এই জিনিসটা পারা যাবে। এবার আমরা দেখবো হচ্ছে হেলানো তলের মানে ব্যাংকিং ক্ষেত্রটা কেমন হয়। টাইপ 4 হেলানো তলে ব্যাংকিং। তো আমরা প্রথমে হেলানো তলে ব্যাংকিং এর ব্যাপারটা দেখবো হচ্ছে একটা ঘর্ষণহীন রাস্তায়, ঘর্ষণহীন রাস্তায় সর্বোচ্চ বেগ নির্ণয়, সর্বোচ্চ বেগ নির্ণয়। হেলানো তলে ব্যাংকিং এর ক্ষেত্রে একটা গাড়ি কোন একটা ঘর্ষণহীন রাস্তায় সর্বোচ্চ কত বেগ নিয়ে অতিক্রম করতে পারবে নিরাপদে সেই জিনিসটা আমরা বের করবো। দেখো আমি তোমাদের যখন টাইপ 1 টাইপ 2 টাইপ 3 বুঝাইছি তখন মোটরসাইকেল আরোহী বা সাইকেল আরোহীর উদাহরণ দিয়ে বুঝাইছি, অর্থাৎ দুই চাকার গাড়ির উদাহরণ দিয়ে বুঝাইছি। আমি দেখো কোনো একটা বাঁকের দিকে যদি হেলে পড়তে যাই তাহলে আমি মোটরসাইকেল আরোহী হলে খুব সহজে হেলে পড়তে পারবো, সাইকেল আরোহী হলে খুব সহজে হেলে পড়তে পারবো। কিন্তু যদি আমার বাহন 2 চাকা না হয়ে 4 চাকা হয়, মনে করো একটা বাস হইলো, একটা প্রাইভেট কার হইলো বা একটা ট্রেন হইলো, সেই ক্ষেত্রে কি আমি ইচ্ছা করলে এই বাঁকের কেন্দ্রের দিকে হেলাই দিতে পারবো গাড়িটাকে? আমি একটা বাসকে বাঁকায় দিতে পারবো, এটা সম্ভব? একটা প্রাইভেট কারকে বাঁকায় দিতে পারবো, এটা সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে যদি ওই বাস একটা নির্দিষ্ট বেগ নিয়ে ওই বাঁক নিরাপদে অতিক্রম করতে যায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। কারণ সাইকেল আরোহী যেমন বাঁকতে পারতেছে, মোটরসাইকেল আরোহী যেমন বাঁকতে পারতেছে, বাস কিন্তু হেলানো তলের দিকে তেমন বাঁকতে পারতেছে না, তাহলে সেই ক্ষেত্রে তো দুর্ঘটনা ঘটবেই। তাহলে আমরা কি কাজ করতে পারি? আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা গাড়িকে বাঁকাইতে পারতেছি না তাহলে আমরা একটা কাজ করি, রাস্তাটাকে বাঁকাই দিই কোনোভাবে। মানে আমি রাস্তাটাকে এমন ভাবে তৈরি করব যে ওই রাস্তার উপরে গাড়ি উঠবে, উঠলে অটোমেটিক্যালি বেঁকে যাবে, মানে বাঁকের দিকে অটোমেটিক্যালি সে হেলে পড়বে। তাহলে আমরা রাস্তাটাকে ওইভাবে তৈরি করব।
তাহলে রাস্তাটার ব্যাপারটা হবে কি, রাস্তাটাকে সিভিল ইঞ্জিনিয়াররা এমন ভাবে ডিজাইন করে, কোন একটা বাগ যখন থাকে এমন ভাবে ডিজাইন করে যেন রাস্তার ভেতরের পাশটা একটু নিচু থাকে আর বাইরের পাশটা একটু উঁচু থাকে। তাহলে কি হবে, ওই রাস্তায় যখন একটা গাড়ি উঠবে তখন কিন্তু অটোমেটিক্যালি গাড়িটা হেলানো তলের মানে রাস্তার যে বাঁকটা সেই বাঁকের দিকে কেন্দ্রের দিকে হেলে পড়তেছে, মানে গাড়ি ওই রাস্তায় উঠতেছে, উঠলেই কিন্তু এই দেখো হেলে যাচ্ছে। তাহলে আমরা রাস্তাটাকে ওইভাবে ডিজাইন করতে হবে যেন বাইরের পাশটা একটু উঁচু থাকে আর ভেতরের পাশটা একটু নিচু থাকে, মানে রাস্তাটা যেন এরকম একটা রাস্তা হয়। তাহলে আমরা একটু রাস্তাটা আঁকি এখানে, যে হেলানো তলে ব্যাংকিং দেখবো, তাহলে এরকম একটা হেলানো তলের রাস্তাটা আঁকি। তো রাস্তাটা আমি ডিজাইন করছি হচ্ছে এইভাবে, যে এইভাবে ডিজাইন করছি। এখন রাস্তার মাঝখান দিয়ে আমি কাটছি, তো কাটলে আমি দেখতে পাবো রাস্তাটা হচ্ছে এরকম একটা রাস্তা। এই যে মাঝখান দিয়ে আমি কেটে ফেলছি, রাস্তার মাঝখান দিয়ে কেটে ফেলছি। তো এইটা হচ্ছে আমার রাস্তাটা, দেখো এটা হচ্ছে ভেতরের পাশ নিচু পাশ, বাইরের পাশটা একটু উঁচু পাশ। এখন এই যে রাস্তাটা, এই রাস্তাটা ভেতরের পাশ থেকে বাইরের পাশ কতটুকু উঁচু এটা আমাদের বলে দিচ্ছে, এটা হচ্ছে এই পরিমাণ উঁচু। আর এই যে কোণটা, এই কোণটা বলে দিচ্ছে এটা হচ্ছে থিটা। এখন দেখো এই রাস্তার উপরে একটা গাড়ি যখন উঠবে, গাড়িটা কিন্তু অটোমেটিক্যালি এদিকে হেলে পড়বে। তাহলে আমরা একটা গাড়িকে আঁকি, এইটা হচ্ছে একটা গাড়ি, গাড়ির দুইটা চাকা। তো এই গাড়িটার আমরা এই যে সামনের দিকটা দেখতেছি, হ্যাঁ এটা হচ্ছে গাড়ির সামনের দিকটা। তো গাড়িটা এই যে উঠছে, উঠে দেখো এই যে বেঁকে গেছে। তাহলে এই ক্ষেত্রে এবার আমরা দেখবো যে ব্যাংকিং এর সূত্রগুলো কিভাবে কাজ করে। তাহলে আমরা প্রথমে বলগুলোকে অ্যানালাইসিস করবো। তো এর উপরে ওজন বল কাজ করতেছে খাড়া নিচের দিকে, এটা হচ্ছে এমজি। অবিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছে এই তলের লম্ব বরাবর, এইটা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া আর এর ডিরেকশন। এখন আর কে আমরা দুইটা উপাংশে ভেঙে ফেলবো। তাহলে উলম্ব রেখার সাথে আর এর এই যে কোণটা, এই কোণটাকে আমরা বললাম থেটা। দেখো এই কোণটা যদি থেটা হয় দেন এই কোণটাও কিন্তু থেটা হবে। এই কোণটা যদি থেটা হয় অবশ্যই এই কোণটা থেটা হবে। কিভাবে আমরা ম্যাথমেটিক্যালও দেখাতে পারি, আবার প্র্যাকটিক্যালও জিনিসটা বোঝা যায়। দেখো আমি একটু ম্যাথমেটিক্যালি দেখাই। এই কোণটা যদি থেটা হয় তাহলে এই তলের লম্ব উলম্ব রেখার সাথে এই কোণটাও থেটা কোণ তৈরি করে। কিভাবে, এই কোণটা যদি থেটা হয় এই কোণটা 90 ডিগ্রি, এই যে কোণটা এই কোণটা হচ্ছে 90 মাইনাস থেটা, এই কোণটা এটা হচ্ছে 90 মাইনাস থেটা। আর এইটা হচ্ছে ওই তলের লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এই টোটাল এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি এই কোণটা বের করতে চাই, ধরলাম এই যে এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা আমি বের করতে চাই। তাহলে টোটাল এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তা থেকে 90 মাইনাস থেটা বাদ, তা থেকে 90 ডিগ্রি বাদ দিলে আমি এই কোণটা পাবো। তাহলে আলফা এটা ইকুয়াল টু হবে 180 মাইনাস 90 মাইনাস 90 প্লাস হয়ে যাচ্ছে থেটা। তাহলে 90 180 বাদ, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে থেটা। তার মানে এই কোণটা যদি থেটা হয় তাহলে উলম্ব রেখার সাথে এই যে কোণটা, এই কোণটাও কিন্তু থেটা হবে। এই কোণটা থেটা হলে এই কোণটা থেটা হবে। দেখো আমি ম্যাথমেটিক্যালি জিনিসটা দেখালাম। আর তোমার যদি ম্যাথমেটিক্যালি বুঝতে সমস্যা হয় তুমি প্র্যাকটিক্যালি এভাবে চিন্তা করতে পারো। দেখো আমি এই যে কলম দিয়ে বোঝাচ্ছি, এই যে দেখো এই দুইটা কলম, এই হচ্ছে দুইটা কলম। তো এইটার সাথে এইটা লম্ব ভাবে আছে। এখন তুমি এই নিচেরটাকে যদি থেটা কোণে উঁচু করে দাও, থেটা কোণে যদি এভাবে উঁচু করে দাও, তাহলে এই যে কলমটা এটা কিন্তু উলম্ব রেখার সাথে থেটা কোণে বেঁকে গেছে। দেখো আমি আবার দেখাই, এটাকে থেটা কোণে উঁচু করলাম, এই যে লালটাকে থেটা কোণে উঁচু করলাম, তাহলে নীল যে কলমটা এটা কিন্তু উলম্ব রেখার সাথে থেটা কোণে বেঁকে গেল। তাহলে এটা থেটা হলে এটা থেটা হবে। এখন আর কে যদি আমরা দুইটা উপাংশে ভাঙি, তাহলে এই দিক বরাবর একটা উপাংশ আর কস থেটা, আর এই দিক বরাবর একটা উপাংশ সেটা হচ্ছে আর সাইন থেটা। তাহলে দেখো এবার এই যে কেন্দ্রের দিকে একটা বল পাইছি, অবিলম্বিক প্রতিক্রিয়ার সাইন থেটা অংশটুকু টুকরাটুকু পাইছি। তো এটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। আমাদের তো দরকার কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কিনা এটা আমাদের দেখতে হবে। হ্যাঁ কেন্দ্রমুখী বল একটা পাইছি, তাহলে এই কেন্দ্রমুখী বল এফসি এটা হচ্ছে আর সাইন থেটা। এবার আমরা সূত্র লিখে ফেলি। এখন কিন্তু আর নাই, তাহলে আর কস থেটা ইকুয়াল টু হচ্ছে এমজি, আর কস থেটা এইটা ইকুয়াল টু হচ্ছে এমজি, আর আর সাইন থেটা এইটা ইকুয়াল টু হচ্ছে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, মানে আর সাইন থেটা ইকুয়াল টু কেন্দ্রমুখী বল এফসি, এফসি মানে এম ভি স্কয়ার বাই। তাহলে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে এবার আমরা এই যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ দিব। তাহলে ভাগ দিলে এখান থেকে আমরা পাবো আর কেটে সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা ট্যান থেটা, আর এখানে হবে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর 1 ডিভাইডেড বাই এম জি। তাহলে এম আর এম কাটাকাটি, আমরা বেগের ম্যাক্সিমাম মানটা বের করতে চাইছিলাম। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ট্যান থেটা আর ইন্টু জি। তাহলে অর্থাৎ ভি এটা ইকুয়াল টু হবে রুট ওভার আর জি ট্যান থেটা। তাহলে এটাই হচ্ছে সেই ম্যাক্সিমাম বেগ, মানে সর্বোচ্চ এই বেগ নিয়ে অতিক্রম করতে পারবে। এর চেয়ে যদি বেশি বেগ নিয়ে অতিক্রম করতে যায় গাড়িটা, তাহলে কিন্তু এই রাস্তা থেকে ছিটকে বাইরের দিকে বের হয়ে যাবে। তাহলে নিরাপদে অতিক্রমের জন্য সর্বোচ্চ কত বেগ হতে পারে, ভি ম্যাক্স ইকুয়াল টু রুট ওভার আর জি ট্যান থেটা। তো এখন মনে করো যে হেলানো তলের কোণের মান বলে দেওয়া থাকলো, আর এর মান বলে দেওয়া থাকলো, জি এর মান, সর্বোচ্চ বেগের মান কত হবে তুমি এখান থেকে এই সূত্রটা খাটায় বের করতে পারবা। মানে মেইনলি আসলে বলগুলাকে অ্যানালাইসিস করে কেন্দ্রমুখী বলের যোগান কে দিচ্ছে এই জিনিসটাই আমাদের বোঝা দরকার। তো আমরা আশা করি এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারছি। তো এখান থেকে আরেকটু একটা কথা বলে রাখি, বইয়ে কিছু ম্যাথ দেয়, সেই ম্যাথগুলো হচ্ছে মানে রাস্তার চওড়া কতটুকু। দেখো রাস্তার এটা হচ্ছে ভেতরের পাশ আর এটা হচ্ছে বাইরের পাশ, তাহলে রাস্তা চওড়া হচ্ছে এতটুকু, এটা হচ্ছে এক্স, এক্স হচ্ছে রাস্তা চওড়া। তাহলে এই যে কোণটা, এই কোণের সাইন থেটা যদি আমরা লিখি, সাইন থেটা
এই সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এইচ, মানে রাস্তা ভেতরের পাশ থেকে বাইরের পাশ কতটুকু উঁচু এটা হচ্ছে এইচ, আর রাস্তা কতটুকু চড়া এটা হচ্ছে এক্স। তো এক্স এখানে অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই হচ্ছে এক্স। বইতে একটা কাজ করছে কি, আমরা এখানে দেখো ট্যান থিটা ইকুয়াল টু পাইছি ভি স্কয়ার ডিভাইডেড বাই, এখান থেকে ট্যান থিটা এটা ইকুয়াল টু পাইছি ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। এখন বইতে একটা কাজ করছে যে থেটাটা খুবই ক্ষুদ্র হয় নরমালি, এখানে থেটা কোণের মানটা খুবই ক্ষুদ্র হয়, থেটা কোণের মানটা 30 ডিগ্রি 60 ডিগ্রি এত কোণ হয় না, নরমালি খুবই ক্ষুদ্র কোণ হয়, 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা সাইন থিটা সমান সমান ট্যান থিটা লিখতে পারি। একটা সূত্র আমরা জানি যে থেটা যদি খুবই ক্ষুদ্র হয় দেন সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে থেটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা সমান সমান যদি ট্যান থিটা হয় দেন আমরা লিখতে পারি এইচ ডিভাইডেড বাই এক্স, এই যে সাইন থিটা এইচ ডিভাইডেড বাই এক্স এটা ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, এটা আমরা লিখতে পারি। তো এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করতে পারি। তো আমার সাজেশন হচ্ছে কি, বইয়ে করছে এই সূত্র দিয়ে ম্যাথ করছে, কিন্তু আমার সাজেশন হচ্ছে এই সূত্রটা দিয়ে তোমরা ম্যাথ করবা না, তোমরা এই সূত্রটা দিয়ে ম্যাথ করবে না। তোমরা মাথায় রাখবা ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি, এটা হচ্ছে একটা সূত্র, আর সাইন থিটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এটা হচ্ছে একটা সূত্র। এখন ম্যাথ করতে গেলে আমার এই সূত্র এবং এই সূত্র দুটো সূত্রের সাহায্য লাগতে পারে। মনে করো এখান থেকে কোণের মানটা বের করলাম, এই কোণের মানটা নিয়ে এসে এখানে বসালাম, আমাদের মনে করো যে রাস্তা ভেতরের পাশ থেকে বাইরের পাশ কতটুকু উঁচু এটা আমাদের বলে দেওয়া থাকলো, দেন রাস্তা কতটুকু চওড়া এক্স এর মানটা আমাদের বের করতে বললো। তাহলে কোণের মানটা বের করে নিয়ে এখানে বসানোর পরে এইচ এর মানটা বসাই এক্স এর মানটা আমরা বের করতেছি। তার মানে দুইটা সূত্রের সাহায্য লাগতে পারে, এমন ম্যাথ দিতে পারে যেখানে দুইটা সূত্রের কম্বিনেশন কোনো একটা ক্ষেত্র আর কি কাজ করবে। তো আমরা এইভাবে কিন্তু ম্যাথগুলা করতে পারি। তো আমি একটু পরিচয়টা লিখে রাখি, এইচ এর পরিচয় আর এক্স এর পরিচয় একটু লিখে রাখি। এইচ হচ্ছে রাস্তার ভেতরের পাশ থেকে বাইরের পাশ কতটুকু বেশি উঁচু আর কি, ভেতরের পাশ থেকে বাইরের পাশের উচ্চতা। আর এক্স হচ্ছে রাস্তার চওড়া, রাস্তা কতটুকু চওড়া বা রাস্তার প্রশস্ততা এটা। তো আমরা এইচ এর মান এক্স এর মান যদি দেওয়া থাকে এখান থেকে থিটার মান বের করে এনে বসায় বেগের মানটাও কিন্তু বের করতে পারি। তো দেখবা যে বইতে এই সূত্রের ম্যাথগুলো আছে, বইয়ের সূত্রের ম্যাথগুলো করবা, বা বিভিন্ন জায়গায় যে পরীক্ষায় যে ম্যাথগুলো আসছে সেটা কিন্তু এই সূত্রের কম্বিনেশনটা। তো এইটা আমরা পারবো, এটা আমরা করলাম হচ্ছে ঘর্ষণহীন একটা ক্ষেত্রে। তাহলে প্রশ্ন হচ্ছে যদি ঘর্ষণ থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে। তো এবার আমরা হচ্ছে এই যে হেলানো তলে ব্যাংকিং এর সর্বোচ্চ যে কঠিন ক্ষেত্র হইতে পারে তোমাদের ভাষায় সেই জিনিসটা আমরা দেখবো। টাইপ 5 এটা হবে হেলানো তলে ব্যাংকিং, কিন্তু সেটা হচ্ছে ঘর্ষণ যুক্ত রাস্তায়। আমরা একটু লিখে নিই, টাইপ 5 হেলানো তলে ব্যাংকিং। এবার আমরা দেখবো হচ্ছে ঘর্ষণ যুক্ত রাস্তায় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেগ নির্ণয়। এখানে কিন্তু দুইটা বেগ হয়, একটা সর্বোচ্চ বেগ আর একটা হচ্ছে সর্বনিম্ন বেগ। তা আমরা দেখবো যে কিভাবে সর্বনিম্ন বেগটা বের করা যায়। প্রথমে আগে আমরা সর্বোচ্চ বেগটা বের করার ক্ষেত্রটা দেখি। তো প্রথমে আমরা চিত্রটা আঁকি, রাস্তা এবং রাস্তা সহ গাড়িটা আঁকি। তো এইটা হচ্ছে রাস্তা, এই রাস্তার আমি মনে করি যে মাঝখান দিয়ে কেটে ফেললাম, তাহলে ভেতরের পাশটা দেখতে এরকম আর বাইরের পাশটা দেখতে যে ভেতরের পাশ থেকে একটু উঁচু। এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থেটা কোণ, মানে হেলানো তলের এই কোণটা হচ্ছে থেটা কোণ। তাহলে রাস্তার ভেতরের পাশ বাইরের পাশ থেকে এতটুকু পরিমাণ উঁচু। এখন গাড়ি আঁকি, এইখানে এই যে মনে করো যে গাড়ি আছে, এই গাড়িটা সামনের দিকে আসতেছে। এখন এই গাড়ির উপরে কতগুলো বল কাজ করতেছে এই বলটাকে অ্যানালাইসিস করি। তাহলে একটা হচ্ছে ওজন বল কাজ করতেছে খাড়া নিচের দিকে, এটা হচ্ছে ওজন mg, আর অভিলম্বিক প্রতিক্রিয়া কাজ করতেছে তলের লম্ব বরাবর, এটা অভিলম্বিক প্রতিক্রিয়া। উলম্ব রেখার সাথে এই যে কোণটা, এই কোণটা যদি থেটা হয় তাহলে এই যে কোণটা, এই কোণটাও হবে হচ্ছে থেটা। তাহলে একটা কাজ করি, আর কে আমরা দুইটা টুকরা করে ফেলি, দুইটা উপাংশে ভেঙে ফেলি। তাহলে এই দিক বরাবর একটা উপাংশ হবে, এটা হচ্ছে আর কস থেটা, আর এই দিক বরাবর যে উপাংশটা সেইটা হবে হচ্ছে আর সাইন থেটা। আর কে আমরা দুইটা টুকরা করে ফেলছি, এখন কি আর আছে? আর কিন্তু আর নাই। তাহলে আর এর হিসাব নিকাশ এখন বাদ। তাহলে আর কস থেটা এবং আর সাইন থেটা নিয়ে আমরা কাজ করবো। তাহলে এই বস্তুর উপরে আমরা তিনটা বল দেখতেছি, আর কস থেটা, আর সাইন থেটা যেটা কেন্দ্রের দিকে, এই যে কেন্দ্রমুখী বলের যোগান দিবে, আর একটা হচ্ছে mg। এখন কথা হচ্ছে কি, এই রাস্তায় একটা ঘর্ষণ আছে, এই রাস্তা হচ্ছে একটা ঘর্ষণ যুক্ত রাস্তা। তো ঘর্ষণ যুক্ত রাস্তার যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট সেটার মান হচ্ছে মিউ, এটা আমাদের বলে দিছে। এখন বলো তো এই যে গাড়িটার উপরে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে। দেখো গাড়িটা এই বাঁক যখন অতিক্রম করতে চাচ্ছে, তা একটা নির্দিষ্ট বেগের জন্য এই বাঁক থেকে কিন্তু ছিটকে বাইরে বের হয়ে যেতে চাচ্ছে। মানে আমি যদি এর গতিটা দেখি, এর গতিটা হচ্ছে এই দিক বরাবর। অনেকে হয়তো চিন্তা করতে পারে কেন গাড়িটা যে সামনের দিকে আসতেছে। আমি দেখবো ওই ব্যাংকিং এর ক্ষেত্রে তার গতিটা আসলে কোন দিকে ছিল, আর সে রাস্তার মধ্যে আছে, তার মানে গতির বিপরীত দিকে কোন বল প্রযুক্ত হয়ে রাস্তার মধ্যে রাখছে।
তাহলে দেখো গতিটা আসলে এই দিকে, মানে এই যে ছিটকে রাস্তা থেকে ছিটকে বাইরে বের হইতে যায়, তাহলে এই গতিটা মানে এই যে গাড়ির তল এবং এই যে রাস্তার তল এর মাঝখানে যে রিলেটিভ মোশনটা তৈরি হয়, সেই রিলেটিভ মোশনটা গতিটা হচ্ছে এই দিকে। তাহলে ঘর্ষণ কাজ করবে হচ্ছে এই গতির বিপরীত দিকে। তাহলে এই যে গতি, এই গতির জন্য বাইরে চলে যেতে যাচ্ছে, ঘর্ষণ তাকে ধরে টেনে ধরে রাস্তার মধ্যে রেখে দিবে। তাহলে ঘর্ষণ এই গতির বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করতেছে? ঘর্ষণ বল এই দিকে কাজ করতেছে। এই যে রাস্তাটা, এই রাস্তার তল বরাবর নিচের দিকে ঘর্ষণটা কাজ করতেছে। গতিটা উপরের দিকে, তাহলে তল বরাবর নিচের দিকে, মানে গতির ঠিক বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করতেছে। তো এইটা হচ্ছে ঘর্ষণ বল ছোট হাতের এফ। বুঝতে পারছো তাহলে ঘর্ষণটা কোন দিকে কাজ করতেছে? এখন দেখো, যেহেতু আমরা সবগুলো বলকে এই বিন্দুতে আঁকছি, তাহলে ঘর্ষণ বলটাকে এইটাকে ধরে নিয়ে গিয়ে আমি এই বিন্দুতে আঁকবো, এখানে আঁকবো। তাহলে এটাকে দেখো, এই যে ধরলাম, ধরে একটু উপরে উঠে এইখানে আঁকতেছি, এই যে এইটা হচ্ছে ঘর্ষণ। তাহলে এই ঘর্ষণটা হচ্ছে এফ। দেখো এইটা আর এইটা সমান্তরাল, তাহলে সমান্তরাল হলে এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমি কিন্তু এখানে লিখতে পারি। তাহলে এইখানে মুছে দিলাম, এখানে আর আমি আঁকলাম না। তাহলে ঘর্ষণটাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমি এখানে বসালাম। এবার দেখো এই কোণটা যদি থেটা হয়, দেন এই যে কোণটা না, এই কোণটা, এই কোণটাও কিন্তু থেটা হয়। কিভাবে? তুমি দেখো এই যে এই রেখাটা, মানে যখন ঘর্ষণ এখানে ছিল, এই যে তলটা, এই তলের রেখাটা এইটা সমান্তরাল না, তাহলে এই কোণটা থেটা হলে এই কোণটাও থেটা হবে। মানে ব্যাপারটা এইভাবে খেয়াল করো, এইটা হচ্ছে এই যে তলটা, তাহলে তলের এই বরাবর ঘর্ষণ কাজ করতেছিল। এই কোণটা যদি থেটা হয়, দেন এই যে কোণটা, এই কোণটাও কি হবে? থেটা হবে। তাহলে এই যে এটা থেটা, দেন এই কোণটাও হবে থেটা। এখন আমরা কি কাজ করব? এই ঘর্ষণ বলটা দেখো কেন্দ্রের দিকে নাই, এই যে বৃত্তাকার বাঁক তার কেন্দ্রের দিকে আছে আর সাইন থেটা। তো ঘর্ষণ কিন্তু আর সাইন থেটার সাথে একটা থেটা কোণ করে আছে। তার মানে এই যে কেন্দ্রটা, এই যে বৃত্তাকার রাস্তার যে কেন্দ্রটা, বাঁকের যে কেন্দ্রটা, সেই কেন্দ্রের দিকে কিন্তু ঘর্ষণ নাই। তাহলে আমরা একটা কাজ করি, ঘর্ষণকে আবার দুইটা টুকরা করে ফেলি, ঘর্ষণকে আবার দুইটা উপাংশে ভেঙে ফেলি। তাহলে একটা উপাংশ দেখো, এই যে লাল কালি দিয়ে লিখতেছি, একটা উপাংশ হচ্ছে এই দিক বরাবর এবং আর একটা উপাংশ হবে হচ্ছে এই দিক বরাবর। তো এই দিক বরাবর যে উপাংশটা সেটা হবে হচ্ছে এফ কস থেটা, আর এই দিক বরাবর যে উপাংশটা সেটা হবে হচ্ছে এফ সাইন থেটা। ঘর্ষণকে দুইটা উপাংশে আমরা ভেঙে ফেলছি। তাহলে এবার উপরের দিকে কে আছে? আর কস থেটা। নিচের দিকে কে আছে? এফ সাইন থেটা প্লাস এমজি। আর এই দিকে কে আছে? এফ কস থেটা এবং আর সাইন থেটা। এফ তো না, এফ কে দুইটা টুকরা করে ফেলছি। তাহলে দেখো তো কেন্দ্রের দিকে যে বল, কেন্দ্রের দিকে বলের যে লব্ধিটা, সেটাই হচ্ছে কেন্দ্রমুখী বল এফসি। তাহলে এফসি এর যোগানদাতা এবার কে? আর সাইন থেটা এবং এই ঘর্ষণ বলের কস থেটা, মানে আর সাইন থেটা এবং এফ কস থেটা, এটাই হচ্ছে এবার কেন্দ্রমুখী বলের যোগানদাতা। তাহলে এবার আমরা সূত্র লিখে ফেলি। যদি এই গাড়িটা এখানে থাকে, অর্থাৎ সাম্যাবস্থায় থাকে, তাহলে আর কস থেটা এইটা ইকুয়াল টু হচ্ছে এফ সাইন থেটা প্লাস এমজি, এই যে লিখলাম। আর এই কেন্দ্রমুখী বল এটা হচ্ছে এফসি, এই এফসি এর যোগানদাতাকে আর সাইন থেটা প্লাস এফ কস থেটা। আমরা কি বের করতে চাইছিলাম? সর্বোচ্চ কত বেগে এই গাড়িটা নিরাপদে এই বাঁকটা অতিক্রম করে আসতে পারবে, সর্বোচ্চ বেগ ধরলাম ভি ম্যাক্স। তাহলে এফসি, এখানে এফসি কে ভাঙলে আমরা পাবো হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এই যে বেগটা, এই বেগটাই হচ্ছে সেই সর্বোচ্চ বেগ, এটাই কিন্তু আমরা বের করতে চাইতেছি। তো এখান থেকে দেখো এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটা ইকুয়াল টু আর সাইন থেটা প্লাস এফ ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলের সূত্র কি? এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর, তাহলে মিউ আর কস থেটা। এবার আর তুমি কমন নিয়ে নাও, তাহলে অতএব এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর কমন নিয়ে নাও, সাইন থেটা প্লাস মিউ কস থেটা। এটাকে আমরা বললাম এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার এখানে আসো, এইখান থেকে এই যে এমজি আছে না, এই এমজিটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এটা হচ্ছে এমজি আর কস থেটা, এটা মাইনাস হচ্ছে এফ সাইন থেটা। এখন এমজি এটা ইকুয়াল টু আর কস থেটা মাইনাস এই এফ ঘর্ষণ বল, এর পরিবর্তে আমরা লিখতে পারি মিউ ইন্টু আর সাইন থেটা। তাহলে আর কে কমন নেওয়া যায় না? তাহলে আর কে আমরা কমন নিলে এখান থেকে পাচ্ছি এমজি ইকুয়াল টু আর কমন নিয়ে কস থেটা মাইনাস মিউ সাইন থেটা। এইটাকে আমরা বললাম এটা হচ্ছে 2 নং সমীকরণ, এটা হচ্ছে 1 নং সমীকরণ আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমাদের টার্গেট হচ্ছে সর্বোচ্চ বেগ ভিটা বের করা। তাহলে এবার আমরা একটা কাজ করি, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ দিয়ে দিই। তাহলে ভাগ দিলে হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর 1 ডিভাইডেড বাই এমজি, এম এম কাটাকাটি গেল, এই যে ভি পেয়ে যাবো এখান থেকে। দেখো যে আর এবং আর কাটাকাটি যাচ্ছে, 2 নং সমীকরণ ভাগ হচ্ছে 1 নং সমীকরণ, সরি আমি 1 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণ দিছি, 1/2 আর কি। তার মানে এম ভি স্কোয়ার বাই আর ডিভাইডেড বাই হচ্ছে এমজি, তার মানে 1 ডিভাইডেড বাই এমজি, এম এম কেটে যাচ্ছে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর এবং আর কেটে থাকতেছে সাইন থেটা প্লাস মিউ কস থেটা ডিভাইডেড বাই কস থেটা মাইনাস মিউ সাইন থেটা। এখন আমাদের টার্গেট ছিল ভি বের করা, তাহলে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর জি সাইন থেটা প্লাস মিউ কস থেটা ডিভাইডেড বাই কস থেটা মাইনাস মিউ সাইন থেটা।
এখন আমাদের টার্গেট ভি বের করা, তাহলে এটা তো ভি স্কয়ার, তাহলে ভি মানে হচ্ছে রুট এইটা। এখন তোমার কাজ হবে এই সূত্রটা খুব সুন্দর করে মুখস্থ করে ফেলা। এই যে সূত্রটা, এইটাই হচ্ছে হেলানো তলে সর্বোচ্চ কত বেগ নিয়ে অতিক্রম করতে পারে যখন রাস্তায় ঘর্ষণ থাকবে, যেখানে মিউ এর পরিচয়টা হচ্ছে রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এই সূত্র দিয়ে আমরা ভি ম্যাক্স এর মানটা বের করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমাদের কি কি বলে দেওয়া থাকবে? রাস্তার এই যে বাঁকের ব্যাসার্ধ বলে দেওয়া থাকবে, রাস্তার ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ এর মানটা বলে দেওয়া থাকবে, এবং রাস্তার এই যে হেলানো তলের কোণটা, এই কোণের মানটা আমাদের বলে দেওয়া থাকবে। কোণের মানটা অনেক সময় যদি না বলে দেয়, তাহলে এই যে এইটুকু হচ্ছে এইচ, এটা আমাদের বলে দেওয়া থাকবে। রাস্তার চওড়া এটা আমাদের বলে দেওয়া থাকবে। তাহলে এইচ এবং এক্স যদি বলে দেওয়া থাকে, তাহলে ওই যে সাইন থিটা এটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এক্স, তাহলে এখান থেকে আমরা কোণের মানটা বের করে নিতে পারবো। তাহলে সেই কোণের মানটা বের করে নিয়ে এখানে বসাবো, বসাইলে ওই রাস্তায় সর্বোচ্চ কত বেগ এটা আমরা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো? এটা ছিল হচ্ছে হেলানো তলের ক্ষেত্রে ঘর্ষণযুক্ত রাস্তায় ব্যাংকিং এর সর্বোচ্চ বেগটা, রাস্তা মানে গাড়ির সর্বোচ্চ বেগটা কত হবে এটা বের করার সূত্র। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। এইবার আমাদের বলছিল সর্বনিম্ন বেগ। দেখো এখানে দুইটা বেগই হয়, সর্বোচ্চ বেগও হয় আবার সর্বনিম্ন বেগও হয়। এইটা হচ্ছে সর্বোচ্চ বেগ। এখন সর্বনিম্ন বেগ কখন হবে, কখন সর্বনিম্ন বেগ কাজ করবে সেটা আমরা দেখবো। মানে ব্যাপার হচ্ছে কি, তুমি এই রাস্তায় মানে যেমন খুশি তেমন বেগ নিয়ে যাইতে পারবে না। তোমার বেগের একটা সর্বনিম্ন মানও থাকবে, একটা সর্বোচ্চ মানও থাকবে। এই লিমিটের মধ্যে বেগ নিয়ে তোমার এই রাস্তায় যাইতে হবে। তো সেই সর্বনিম্ন বেগটা আমরা কিভাবে বের করতে পারবো এবং সর্বনিম্ন বেগের ক্ষেত্রটা আসলে কখন হবে? দেখো সর্বনিম্ন বেগের ক্ষেত্রটা হবে হচ্ছে, তুমি যদি মনে করো যে বেগের মানটা কম দিতে থাকো, প্র্যাকটিক্যালি এভাবে চিন্তা করো, বেগের মানটা যদি কম দিতে থাকো তাহলে কিন্তু এই গাড়িটা আস্তে আস্তে এইদিকে চলে আসবে। এবার এখন কথা হচ্ছে কি, কেন এইদিকে চলে আসবে? কারণ এবার হেলানো তলে আছে। তুমি যদি বেগের মানটা বেশি দাও, এই যে গাড়িটা আছে, বেগের মানটা বেশি দিলে বাইরের দিকে ছুটে যাওয়ার প্রবণতাটা বেশি হবে, গাড়ির গতিটা ওই দিকে থাকবে। কিন্তু বেগের মানটা যদি কম হয় তাহলে আর বাইরের দিকে ছুটে যাবে না, কিন্তু হেলানো তলে যেহেতু আছে সেহেতু এই গাড়িটা কিন্তু এই দিক বরাবর গতিশীল হয়ে চলে আসতে যাবে। যেহেতু হেলানো তলে আছে, তো মনে করো তুমি যতটুকু কেন্দ্রমুখী বল লাগবে ততটুকু কেন্দ্রমুখী বল সে পেয়ে গেছে, কিন্তু তারপরে এইদিকে একটা বল কাজ করতেছে। তাহলে তখন ঘটনাটা কি ঘটবে? তখন গাড়িটা এই দিক বরাবর, যে হেলানো তল বরাবর নিচের দিকে আসতে থাকবে। তাহলে যদি হেলানো তল বরাবর নিচের দিকে আসে, তাহলে এবার ঘর্ষণ কাজ করবে হচ্ছে তার বিপরীত দিকে, মানে গতি হচ্ছে হেলানো তল বরাবর নিচের দিকে। তাহলে এবার যদি রাস্তার মধ্যে ধরে রাখতে হয়, তাহলে ঘর্ষণ কাজ করবে গতির ঠিক বিপরীত দিকে। বুঝতে পারছো ব্যাপারটা? আমি আবার বলি, বেগ যদি বেশি হয় তাহলে বাইরের দিকে ছুটে যাওয়ার প্রবণতা বেশি, তাহলে ঘর্ষণ কাজ করবে এইদিকে। এবার বেগ যদি কমতে 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 একটা নির্দিষ্ট মানে হলে খুব সুন্দর করে চলে আসতে পারবে। এবার যদি আরো কম হয়, কমাইতে কমাইতে একটা নির্দিষ্ট মানে যদি আরো কমে নিয়ে আসো, তাহলে কিন্তু এই যে গাড়িটা, এই গাড়িটা তখন এই দিকে চলে আসবে, মানে হেলানো তল বরাবর সরে পড়ে যাবে। তাহলে সরে যদি পড়ে যায়, রাস্তা যদি ধরে রাখতে চায়, তাহলে ঘর্ষণ দিবে কিন্তু এবার বিপরীত দিকে, তার মানে ঘর্ষণ বলটা কাজ করবে এবার হচ্ছে এইদিকে। তাহলে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার মতোই হবে। তাহলে ক্যালকুলেশনে কোথায় পার্থক্যটা, এই জিনিসটা আমরা একটু দেখি। ক্যালকুলেশনে পার্থক্যটা কোথায়? এইটা হচ্ছে গাড়িটা, তাহলে গাড়ির ওজন কাজ করতেছে নিচের দিকে, এই কোণটা হচ্ছে থিটা, অবিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছে আর, উলম্ব রেখার সাথে এই কোণটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর কস থিটা, আর এইটা হচ্ছে আর সাইন থিটা। এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার গাড়িটা যদি এই বরাবর নিচের দিকে চলে আসতে চাই, তাহলে ঘর্ষণ কাজ করবে এই দিকে, এইটা হচ্ছে ঘর্ষণ বল এফ। এই কোণটা যদি থিটা হয়, দেন এই কোণটা হবে হচ্ছে থিটা। তাহলে তখন আমরা ঘর্ষণকে এবার দুইটা উপাংশ এভাবে ভাঙবো, এইটা হবে হচ্ছে এফ কস থিটা, আর এই দিক বরাবর এইটা হবে হচ্ছে এফ সাইন থিটা। তো দেন আমরা সূত্র লিখবো হচ্ছে, দেখো এই উপরের দিকে আছে আর কস থিটা এবং এফ সাইন থিটা, আর কস থিটা প্লাস এফ সাইন থিটা, এইটা ইকুয়াল টু হচ্ছে এমজি। আর এইদিকে আছে আর সাইন থিটা, ঠিক তার বিপরীত দিকে আছে এফ কস থিটা। তা আমি বলছিলাম যতগুলো বলই কাজ করুক না কেন, কেন্দ্রের দিকে লব্ধিটাই হবে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রের দিকে লব্ধিটা হচ্ছে কেন্দ্রমুখী বল এফসি, এই এফসি এই মানটা হবে আর সাইন থিটা মাইনাস এফ কস থিটা। বুঝতে পারছো? কেন্দ্রের দিকে লব্ধি, তাহলে কেন্দ্রের দিকে কে আছে? আর সাইন থিটা, এটা থেকে বিয়োগ হচ্ছে এফ কস থিটা। তাহলে এফসি এটা ইকুয়াল টু হবে আর সাইন থিটা মাইনাস হচ্ছে এফ কস থিটা। এখন আর এফসি এর জায়গায় আমরা লিখে দিব এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। তো এইখান থেকে একইভাবে ক্যালকুলেশন করে তুমি বেগের মানটা ভি বের করবা। এখন করে দেখবা, ক্যালকুলেশন করে দেখবা ওই আগে যে সূত্র পাইছি তার থেকে কতটুকু পার্থক্য হবে। আগে এই যে সূত্রটা দেখো, এখানে চলে আসো, এই সূত্রটা এখানে উপরে ছিল হচ্ছে প্লাস, উপরে ছিল হচ্ছে প্লাস আর নিচে ছিল মাইনাস। এবার পার্থক্য হবে উপরে হবে মাইনাস, নিচে হবে প্লাস, পার্থক্য জাস্ট এতটুকু। তাহলে আমি বেগের সূত্রটা লিখে দিই, ভি মিনিমাম, মিনিমাম যে বেগটা সেটা হবে রুট আর জি, উপরে ছিল হচ্ছে সাইন থিটা প্লাস মিউ কস থিটা, হবে মাইনাস মিউ কস থিটা, আর নিচের দিকে নিচে হবে হচ্ছে কস থিটা, আগে ছিল মাইনাস মিউ সাইন থিটা, এটা হবে প্লাস মিউ সাইন থিটা। জাস্ট পার্থক্য হচ্ছে এতটুকু। এবার তুমি হিসাব নিকাশ করবা, হিসাব নিকাশ করে ভি মিনিমাম মানটা বের করে ফেলবা। তো ব্যাংকিং এর ক্ষেত্রে যে কঠিন ব্যাপারটা তোমরা চিন্তা করো, ঘর্ষণযুক্ত হেলানো তল,
তো তার ক্ষেত্র ছিল এইটা, এটা হচ্ছে মিনিমাম বেগ বের করার সূত্র, এটা হচ্ছে ম্যাক্সিমাম বেগ বের করার সূত্র। এখন এবার একটু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা শোনো। ব্যাংকিং এর ক্ষেত্রে যে সকল ম্যাথগুলো আসছে সে সকল ম্যাথগুলো হচ্ছে বইয়ের ম্যাথ, খুব সহজ সহজ ম্যাথ, এত কঠিন কঠিন ক্ষেত্র আসে নাই। যদি কারো এই জিনিসগুলা কঠিন লাগে, মানে ব্যাপারটা হয় কি, তোমরা অনেকে প্রশ্ন করো, অনেকে শিখতে চাও, তাই আসলে এই জিনিসগুলো দেখানো। কিন্তু যদি মনে করো যে এই জিনিসগুলো মাথায় প্রচুর চাপ সৃষ্টি করতেছে, এত জিনিস তুমি মাথায় রাখতে পারতেছো না, তাহলে তুমি এগুলো বাদ দিয়ে দাও। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এই জিনিসগুলো কখনো আসবে না। বুঝতে পারছো? এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো শেখার জন্য হয়তো শিখতে হবে, জরুরি শেখার জন্য, বাট আসার তেমন কোনো সম্ভাবনা নেই। সুতরাং বইয়ের ম্যাথগুলো আসলে বেশি বেশি করে করবা। তো আমি এইটুকু আশা করি, আমি যেহেতু ব্যাংকিং এর থিওরিগুলো খুব সুন্দর করে আলোচনা করে দিলাম টাইপ ওয়াইজ, তো এইটুকু আশা করতেই পারি যে ব্যাংকিং থেকে যে সকল ম্যাথ আসবে তোমরা সলভ করতে পারবা। এবং দেখবা বইয়ে যে সকল ম্যাথ আছে খুব সহজ সহজ ম্যাথ আসছে, কোশ্চেন ব্যাংকে যে সকল ম্যাথ আছে খুবই সহজ সহজ ম্যাথ আছে। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা। তো এইখান থেকে আমি কোনো ম্যাথ করাই দিচ্ছি না আপাতত। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।